গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই। কলমে ফাবিয়া মমো। গল্পের পঞ্চম অংশ। সুরাইয়ার জন্য গলার কাটা হিসেবে এই মেহনুর যেন পয়দা হয়েছে। সবাই বাড়ির ভেতরে চলে গেলে মুষ্টিবদ্ধ করে থাকা শেফালি মাটির দিকে তাকালো। মাটিতে দুটো চিরকুট দেখে দুহাতে দুটো উঠিয়ে নিল। একটা খোলা চিরকুট, অপরটা বন্ধ। শেফালি বন্ধ চিরকুটটা খুলে স্থির হয়ে গেল। রাগে সমস্ত শরীর দপদপ করে জ্বলে উঠল। দুটো চিরকুটেই একই অক্ষর, একই বর্ণ, একই শব্দ যেন লেখা। চারটা গোটা গোটা অক্ষরে মেহনুর শব্দ লেখা। মাইক্রো গাড়িটা 10 হাত ডিস্টেন্স নিয়ে এগিয়ে আছে। বেশ দূরত্ব নিয়ে পেছনে থেকে মাহতিমের জিপ চলছে। ভোরের বাতাসটা স্নিগ্ধশীতল হয়ে গা কাঁপিয়ে দিচ্ছে। পূবের সূর্যটা ধীরে ধীরে অন্ধকার চিরে উদিত হচ্ছে। রাস্তাঘাট বড্ড শান্ত নির্বিকার। কোথাও কোনো মানুষ নেই। রাস্তার দুপাশে ক্ষেতের পরক্ষেত দেখা যাচ্ছে, মাঝে মাঝে চোখে পড়ছে খালের মতো জায়গা। রাস্তার কাছাকাছি টিনের ঘরবাড়িগুলো বড্ড ভুতুড়ে কায়দায় শান্ত হয়ে আছে। সবাই গভীর নিদ্রায় তলিয়ে আছে। গাড়ির বেগতিক স্পিডের জন্য রাস্তার ধারে ঘুমন্ত কুকুরগুলো চমকিত ভঙ্গিতে মাথা উঠিয়ে দেখছে। দুটো গাড়ি যখন সরু রাস্তা ছেড়ে বউবাজারের দিকে উঠল, তখন গাড়ির স্পিডটা যেন একটুখানি কমল। জিপি উঠার পর থেকে মাহতিম আনসারি যে একদম চুপ মেরে আছে, মেহনুর সেটা ভালোভাবে বুঝতে পারছে। এই লোকটা খুবই দক্ষপূর্ণ হাতে জিপের সমস্ত টেকনিক সামলাচ্ছে। চোখ দুটো শান্ত এবং কঠোর হয়ে সামনের দিকে সজাগ হয়ে আছে। গাঢ় নেভি ব্লু টি শার্টটা আটোসাটো হয়ে গায়ে সেটে আছে। আর পরনের প্যান্টটা ধবধবে সাদা কালারের পরেছে। চোখে কালো সানগ্লাস এবং হাতের বাকবজিতে স্মার্ট ওয়াচ পরা। চুলগুলো জেল দিয়ে সেট করা। মুখের দাড়িও যেন কামিয়ে নতুন করে এসেছে, পরিষ্কার চকচকে ক্লিনকাট গাল দেখা যাচ্ছে। মেহনুর আর চোখে লক্ষ্য করল, লোকটা যেন একবারও বামে ফিরে তাকালো না। সেই বাড়ির উঠান থেকে গম্ভীর মুখে জিপে উঠল, তখন থেকে একটা কথাও জিজ্ঞেস করল না। স্বস্তিতে নিঃশ্বাস ছাড়ল মেহনুর। বাকি পথটা যদি এভাবে কাটে তাহলে শান্তিতে সেখানে পৌঁছাতে পারবে। কিন্তু এই মুহূর্তে প্রধান সমস্যা হল, প্রচুর শীত করছে। ভোরের সকালটা গ্রামাঞ্চলে শীতের মতোই লাগে। কালো শাড়ি পরুয়া মেহনুর খুব সাবধানে পিঠের পেছনে দিয়ে আঁচল টেনে আনল, সেই আঁচলটায় গা ঢেকে হাত দুটোও ঢেকে নিল। কিন্তু এতেও যেন শীত নিবারণ হচ্ছে না। দুপাটি দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে রইল মেহনুর। সিটে পিঠ লাগিয়ে মাথাটা পেছনে হেলিয়ে দিল। রাতের বেলা উপন্যাস পড়তে গিয়ে বেশ দেরি করে ঘুমিয়েছে, তাই নির্ঘুম থাকার কারণে জিপে উঠার পরপরই ঘুমের জন্য হাই তুলছে। মাহতিম সানগ্লাস পরা থাকলেও মেহনুরের কীর্তিকাণ্ড সবই আর চোখে দেখছে। সানগ্লাসটা শুধুমাত্র ধুলো এড়ানোর জন্য হলেও বর্তমানে মেহনুরের চোখেও ধুলো মেরে দিচ্ছে। মেহনুর কি করছে না করছে সবই সরু দৃষ্টিতে চুপচাপ ভঙ্গিতে পর্যবেক্ষণ করছে। মাহতিম একবার চিন্তা করল, ওকে একবার সমস্যার কথা জিজ্ঞেস করবে কিনা, কিন্তু পরক্ষণে ওর ইগনোর আচরণ স্মরণ করে কোনো কথাই আর জিজ্ঞেস করল না। পথিমধ্যে মেহনুর চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে, হাত দুটো ঘুমের জন্য শাড়ির খাবলে ধরা অংশটুকু ছেড়ে দিয়েছে। রাস্তার আঁকাবাঁকা ঝাঁকুনির জন্য বারবার বাদিকে রাস্তার পাশে মাথা হেলে যাচ্ছে ওর। মাহতিম ড্রাইভ করার সময়ে হুট করে বায় নজর দিতেই তাড়াতাড়ি ওর দিকে হাত এগিয়ে ধরল। মেহনুর ঘুমের ঘোরে কিচ্ছু টের পেল না তখন। আবারও সিটে মাথা লাগিয়ে শরীর ছেড়ে দিল। এদিকে ওর অবস্থা দেখে চিন্তিত হয়ে উঠল মাহতিম। অতঃপর বারবার ড্রাইভিংয়ের ফাঁকে ওর দিকে সতর্ক দৃষ্টিতে তাকাতে লাগল। মেহনুর সিটবেল্ট বাঁধেনি, যদি গাটা একবার ছেড়ে দেয় তাহলে এক্ষুনি চলন্ত জিপ থেকে রাস্তায় পড়বে।
মাহতিম কয়েক মিনিট সময় নিয়ে চিন্তা করতে লাগলো, জিপের স্পিডটাও কমিয়ে এনে ওর দিকে নজর দিতে থাকলো। এক পর্যায়ে খুবই ধীরগতিতে জিপ থামিয়ে রাস্তার পাশে এনে রাখল। স্টিয়ারিংয়ের উপর ডান হাত রাখা মাহতিমের বা হাতটা মেহনুরের মাথার দিকে। সেই বা হাতটা সরিয়ে এনে গাড়ির চাবিটা খুলতে লাগল। মেহনুরের দিকে দৃষ্টি রেখে চোখ থেকে সানগ্লাস সরিয়ে ফেলল, ডান হাতে চশমার দুই ডাট বন্ধ করে সেটা অপ্রয়োজন হিসেবে সামনে রেখে দিল। এদিকে মেহনুর গভীর নিদ্রায় বিভোর হয়ে আছে, ভোরের স্নিগ্ধ পরিবেশে শরীর ছেড়ে ঘুমাচ্ছে। মুখটা বাদিকে ফেরানো বলে মাহতিম খুব সাবধানে ওর থুতনি ধরে ডানে ফেরালো। অমনেই সে লক্ষ্য করল, মায়াজালে আবদ্ধ করার মতো ঠোঁট দুটো আজ চকচক করছে। ডাগর ডাগর চোখ দুটোতে চিকন কালো রেখা যাচ্ছে, যেই রেখা চোখের শেষ প্রান্তে এসে সম্মোহন কায়দায় বেঁকে গেছে। আজ মেহনুর চোখে আইলাইনার লাগিয়েছে। কমলার উপর তেল বা জেল লাগালে যেমন চকচক করে ওঠে, মেহনুরের ঠোঁট দুটো তখন স্বর্ণরৌদ্রের ঝিলিক পেয়ে চকচক করছে। গালের তর্জমা এতটাই সূক্ষ্মভাবে করেছে যে রুমাল দিয়ে ঘষা দিলেও সেই গালের কোনো পরিবর্তন দেখা যাবে না। মাহতিম ওর মুখের দিকে সূক্ষ্ম চাহনিতে তাকিয়ে থাকলে হঠাৎ ওর দিকে ডান হাত বাড়িয়ে দিল। সেই হাতটা ধীরে ধীরে মেহনুরের ঘুমন্ত মুখের উপর চলে আসছিল। গালের উপর আঙ্গুলের আলতো পরশ লাগিয়ে মাহতিম ওর দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল। ঘুমন্ত মেহনুর গালের উপর আলতো স্পর্শ পেয়ে খুবই মৃদুভাবে কেঁপে উঠল, কিন্তু ঘুমের জন্য চোখ আর খুলল না। মাহতিম ওর গাল থেকে হাত সরিয়ে কোলের দিকে দৃষ্টি দিল। শীতের জন্য আঙ্গুলের নখগুলো নীল হয়েছিল। মাহতিম সেই হাতের উপর তর্জনী ও মধ্যমা আঙ্গুল বসিয়ে চেক করতে লাগল। আসলেই শরীর ঠান্ডা হয়ে আছে। গায়ে যেই শাড়িটা পরেছে সেটাও তেমন মোটা না। সুতির কালো শাড়ি, যার পাড়টা বেশ মোটা। মোটা পাড়টার রক্ত জবার মতো লাল, সেই লাল রঙের উপর সোনালি বুননের কারুকাজ। মাহতিম ওর হাত থেকে আঙ্গুল সরিয়ে ওর মুখের দিকে তাকালো। যদি সামান্যতম অধিকার থাকত, নিজের দেহে যতটুকু উষ্ণতা আছে সবটুকু বিলিয়ে দিয়ে শীত নিবারণ করে দিত। মাহতিম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। সামনে তাকিয়ে দেখল, সৌভিকদের গাড়ি যথেষ্ট দূরে চলে গেছে। মাহতিম কিছু একটা চিন্তা করে আবার জিপে চাবি ঢুকালো। জিপটা যথাসম্ভব ধীরে স্টার্ট দিয়ে মেহনুরের ঘাড়ের পাশ দিয়ে বাম হাত ঢুকিয়ে দিল। ওর বাম হাতটা মেহনুরের বাম বাহুটা আলতো করে ধরল। ধরতেই জিপটা স্টার্ট দিয়ে চালাতে লাগালো মাহতিম। মেহনুরের গায়ে সিটবেল্ট বাঁধাটা সম্ভব না, ওর পিঠের পেছনে চাপা পড়ে আছে কালো বেল্টটা। তাই মাহতিম কায়দা করে ওর বাহুটা ধরে থাকল, ডান হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা ধরল। মাইক্রোর মধ্যে ভীষণ রেগে আছে সাবির। সুরাইয়ার গালে ঠাস করে দুইটা চড় মারতে পারলে কলিজায় মারাত্মক শান্তি লাগত। ওর মতো থার্ড ক্লাস মেয়ে আর হয় না। আগে জানলে জীবনেও এটাকে ট্যুরের জন্য আনত না। সৌভিকও বিরক্ত মুখে ড্রাইভ করছে। ট্যুরের জন্য বের হয়েও মেজাজ চরম বিগড়ে আছে। নীতি অধৈর্য হয়ে ঘুমের জন্য মিথ্যা অভিনয় করছে। প্রীতি না পারতে ওর চাপাবাজির কথা গিলছে। শানাজ, সাবা কিছু বলতে পারছে না। সিয়াম, তোফ, সামিক ও ফারিন নিজেদের মধ্যে ফোনের কনভারসেশন চালাচ্ছে। ফারিন মেসেজের বার্তায় বলল, ভাই আর টলারেট করতে পারছি না। মিথ্যা বলারও একটা লিমিট থাকে। এই মেয়ে তো সেই লিমিটও লাথি মেরে সরিয়ে দিয়েছে। কিছু করো ব্রো। ফারিনের অবস্থা পড়ে সবার আগে তৌফের মেসেজ আসলো।
বিশ্বাস কর ফারিন, আমি আগে জানলে ওরে বাথরুমের মধ্যে আটকায়া আসতাম। কিন্তু তৌফা এতটুকুন মেসেজ পাঠাতেই বাকি মেসেজটুকুর জন্য টাইপ করতে থাকলো। কিন্তু ততক্ষণে সিয়াম দুটো রাগের ইমোজি পাঠালে তৌফা টাইপিং বন্ধ করল। আর সঙ্গে সঙ্গেই ভীষণ রাগ দেখিয়ে গজগজ ভঙ্গিতে সিয়াম বলল, আমি বিসমিল্লাহ বইলা ওরে গুয়ের টাঙ্কি বরাবর লাথি মারতাম। এরপর যেই বিশ্রী অবস্থাটা হইতো ওইটা সুন্দর কইরা ক্যাপচার করতাম। সিয়ামের কথায় ঠোঁট টিপে হাসল সবাই, কিন্তু হাসির আভাসটুকু কাউকে বুঝতে দিল না। ফারিন সবার সাথে মেসেজ করতেই হঠাৎ মাহতিমের কথা মনে পড়ল। মাথা ঘুরিয়ে তৎক্ষণাৎ পিছু ফিরে দেখল মাহতিমের জিপটা এখন একদমই দেখা যাচ্ছে না। মাহতিমের কিছু হলো কিনা সেটা জানার জন্য চটপট ওর নাম্বারে কল করল ফারিন। মাহতিম ড্রাইভ করা অবস্থায় লেফট পকেটে ভাইব্রেট অনুভব করল, কিন্তু দুই হাতে দুই কাজ করতে থাকলে ফোনটা আর ধরল না। ফারিন কিছুটা উদ্বিগ্ন হলেও আর কল করল না। এদিকে সুরাইয়া সৌভিকের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি গাড়ি থামাও, রাস্তার পাশে কি সুন্দর দৃশ্য যাচ্ছে, আমি কয়টা ছবি তুলব। সুরাইয়ার নির্বুদ্ধিতা দেখে ফারিন ওই মুহূর্তেই চটে উঠল। ওর দিকে দৃষ্টি দিয়ে রাগী গলায় বলল, তোমার সমস্যা কি? কি শুরু করছো? তুমি কি দেখছো না আমরা ট্যুরের জন্য বের হয়েছি? বারবার এমন আহ্লাদী ঢং দেখাচ্ছ কেন? আমাদের কি তোমার মায়ের মতো হাবলা পেয়েছ? যখন যেটা করতে বলবে সেটাই আমরা লাফিয়ে লাফিয়ে করব? ফারিনের তেজালো কণ্ঠ শুনে নীতি চটপট চোখ খুলে তাকালো। প্রীতিও বিস্ময় চাহনিতে ফারিনের দিকে তাকিয়ে আছে। ফারিন ওদের চেয়ে ছোট হলেও কাজের বেলায় মারাত্মক রাগ দেখাতে পারে। এই মুহূর্তে সুরাইয়া ওর চেহারা দেখে ভ্রু কুঁচকে চুপ মেরে আছে। ফারিন ওর চুপটি দেখে দৃঢ়কণ্ঠেই বলল, তোমার আচরণ যে বেলাল্লাপনা সেটা কি জানো না? ফালতু মেন্টালিটির মেয়ে, নিজের কানটা একটু খুলে শুনো। এখানে যদি সামান্যতম আওয়াজ করো, আমি এক্ষুনি মাহতিম ভাইকে ডেকে তোমার খবর করিয়ে ছাড়ব। মাহতিম ভাই কিন্তু তোমায় একদম দেখতে পারে না। তুমি যদি এখানে এসেও তেরিবেরি করেছ, ভাইয়া এক আছাড় মেরে তোমার হাড্ডি গুঁড়া করে দিবে। ফারিনের কাটকাট কথা শুনে সুরাইয়াও তেলে বেগুনে জ্বলে উঠল। মারাত্মক ক্ষিপ্ত হয়ে গরম গলায় বলল, তোমার সাহস তো কম না। আমাদের বাড়িতে এসে আমাকেই ভয় দেখাচ্ছ? আমি দাদুকে যদি বিচার দেই তাহলে তোমাদের সবাইকে সোজা করে দিবে। ফারিনও একধাপ তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তোমার দাদাভাইকে বলে দিও আনসারি কখনো ভয় পায় না। আমার ভাইকে রাগিয়ে দিল সে তোমার দাদাকেও মান্য করবে না। এ কথা শুনে সুরাইয়া যেন ক্ষান্ত হল না। ঝগড়ার জন্য গায়ে পড়ে লাগতে যেয়ে ফারিনের হাত মুচড়ে ধরল। চলন্ত গাড়িতে এমন অপ্রকৃতিস্থ কাণ্ড দেখে সবাই আশ্চর্য হয়ে তাকাল। সৌভিক বারবার ওদের শান্ত হওয়ার জন্য চিল্লাচ্ছে, নীতি পাশ থেকে সুরাইয়ার হাত ধরে সরাতে যাচ্ছে, কিন্তু সুরাইয়া আরো হিংস্র হয়ে ফারিনের হাতে নখ বসিয়ে দিচ্ছে। এক পর্যায়ে এমন হাতাহাতি বেড়ে গেলে ফারিন কোনোমতে হাত ছুটিয়ে ঠাস করে এক থাপ্পড় মারে। সুরাইয়া থাপ্পড় খেয়ে আরো রেগেমেগে ওর দিকে দাঁত চিবিয়ে ঝাঁপিয়ে পড়ে। ওদের দুজনের অবস্থা যখন সাংঘাতিক মাত্রায় পৌঁছে গেল, তখন সৌভিক বাধ্য হয়ে গাড়ির ব্রেক কষে মাইক্রো থেকে নামল। এক টান দিয়ে মাইক্রোর দরজা খুলে ফারিনকে দ্রুত ছাড়িয়ে মাইক্রো থেকে বের করল। অন্যদিকে নীতির সাইড থেকে দরজা খুলে দিল সিয়াম। নীতিও বাইরে বের হলে সুরাইয়ার হাত ধরে নামল। দুজন দুপ্রান্তে দাঁড়িয়ে অনবরত হাঁপাচ্ছিল। সৌভিক তাড়াতাড়ি ফারিনের জন্য বোতল এনে ওকে শান্তভাবে খাইয়ে দিল। ফারিন যখন সৌভিকের দিকে হাত বাড়িয়ে বোতল চাইল, তখন কবজির জায়গাটায় খামচির দাগগুলো দেখতে পেল। সৌভিক ওর হাত টেনে কপাল সামান্য কুঁচকে বলল, ওই ডাইনি তোকে খামচি মেরেছে? ফারিন রাগী দৃষ্টিতে রাস্তার ওপারে সুরাইয়ার দিকে তাকিয়ে আছে।
ফারিনের ওমন চাহনি দেখে আর কিছু বলল না সৌভিক। চুপচাপ গাড়ি থেকে ফার্স্ট-এড বক্স এনে মলম লাগিয়ে দিল। অন্যদিকে সুরাইয়া যখন গাড়ি থেকে নামল, তখন শানাজও চরম ক্রুদ্ধ হয়ে গাড়ি থেকে বের হল। হাঁপাতে থাকা সুরাইয়ার দিকে কঠিন একটা চর কষিয়ে মারল শানাজ। টানা 2টা চর খেয়ে বাকবুদ্ধি হারিয়ে স্তব্ধ হয়ে গেল সুরাইয়া। গালে হাত রেখে শানাজের জন্য কিছু বলবে অমনেই শানাজ তর্জনী উঠিয়ে কঠিন সুরে বলল, তুই যদি বাড়াবাড়ি করিস আমি এক্ষুনি তোকে বাড়ি পাঠিয়ে দিব। তোর আচরণ, তোর স্বভাব, তোর কথাবার্তা সবকিছু লাগাম ছাড়া হয়ে গেছে। তুই জানিস তুই ফারিনের সাথে কি করেছিস? মেয়েটা কি এমন ভুল কথা বলেছে তুই ওর উপর ঝাঁপিয়ে পড়লি? আজ একটা কথাও তুই বলবি না, একটা কথা বলবি না। মেজো মা তোকে কি শিখিয়ে পিকনিকে পাঠিয়েছে আমি জানি না, কিন্তু পরবর্তীতে আর যদি এরকম কিছু দেখি তোকে আমি খুব মারব। তুই সাবধানে থাক। শানাজ কথাগুলো বলে সশব্দে গাড়িতে উঠে বসল। সাবার দিকে মুখ ঘুরিয়ে একই সুরে বলল, ওর কোনো কাজে তুই হেল্প করবি না। আমার ফোনটা এখন থেকে তুই রাখবি, ওর হাতে ভুলেও যেন না দেখি। দরকার পড়লে মেহনুরের কাছে মোবাইল রেখে কাজ করবি, মনে থাকে যেন। বোনদের এমন শাসন অবস্থা দেখে সবাই একটু শান্ত হল। আবারও নিজ নিজ জায়গায় উঠে গাড়ি স্টার্ট দিয়ে ফেলল। সুরাইয়া মূর ভঙ্গিতে নীতির জায়গায় বসেছে এখন। জানালার পাশে বসে চুপ করে আছে। নীতি এখন মাঝখানে বসে ফারিনের মাথাটা টেনে কাঁধে হেলিয়ে রেখেছে। ফারিনও নীতির হাত ধরে চোখ বন্ধ করে দিয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য মাইক্রোর আমেজটা ক্ষুণ্ণ হল। তাই পরিস্থিতি বদলানোর জন্য গাড়িতে একটা ফুল ভলিউমে গান ছাড়ল। অ্যালেন ওয়াকারের ফেডের গানটা ছেড়ে দিতেই সবাই জার্নিটা নিজ মনে উপভোগ করতে লাগল। গাড়ির সর্বত্র যেন সুর ছড়িয়ে পড়ল, ওয়ে আর ইউ নাও, ওয়ে আর ইউ নাও, ওয়ে আর ইউ নাও। গ্রামের দৃশ্য চলছে দুপাশে। সবুজ গাছপালা যেন সাক্ষী হিসেবে থাকছে। অরণ্যময় গ্রামের পিছঢালা পাকা রাস্তার উপর তুমুল স্পিডে জিপ ছুটছে। বাতাসের ঠান্ডা ঝাপটা মুখের উপর পড়ছে বারবার। রাস্তায় যতবার বাঁক নিতে হয়েছে, ততবারই ধরতে হয়েছে ঘুমন্ত মেহনুরের বাহু। 5 আঙ্গুলে হালকাভাবে চেপে ধরতেই পায়ের নিচ থেকে কতবার সমস্ত শরীর শিরশির করে উঠেছে, সেই জ্ঞানটুকু নেই মাহতিমের। অদম্যভাবে নিজেকে সামলানোর চেষ্টায় মেহনুরের দিকে তাকানো বন্ধ করেছে। বারবার নিজের মনে আওড়ে যাচ্ছে, আর মাত্র কিছুক্ষণ দূর। ডোন্ট বি ডিস্ট্রেক্ট, তুই ওর দিকে আর তাকাবি না। মাহতিম সত্যিই আর তাকালো না। চোখের উপর সানগ্লাস এঁটে নিজেকে আরো শক্ত করে নিল। রেসর্টের সরু মেটো পথটা দেখতে পেয়ে হাফ ছেড়ে বাঁচল। জিপ সেদিকে ছুটিয়ে দিতেই 5 মিনিটের ভেতর রেসর্টের সামনের এসে থামল। মাইক্রো গাড়িটা খালি পড়ে আছে, তার মানে সবাই এতক্ষণে ঘোরাঘুরি করে ফেলেছে। মাহতিম এবার মেহনুরের দিকে মুখ ফিরিয়ে তাকাল। ঘুমন্ত মেহনুরকে জাগাতে গিয়ে উচ্চ শব্দ আর করল না। চুপচাপ ওর মুখটার দিকে ধীরে সুস্থে এগিয়ে গেল। অতঃপর চোখের সানগ্লাসটা মাথায় বসিয়ে মেহনুরের বাহু থেকে হাত সরাতে লাগল। খুবই সাবধানে ওর ঘাড়ের পেছনে দিয়ে হাত বের করে আনল। পুরো হাতটা মারাত্মক ঝিমঝিম করছিল ওর। ব্যথাটা কমানোর জন্য কনুইয়ের মাঝে ভাঁজ করে 2বার হাত টানা মারল। এরপর মেহনুরের জন্যে ওই অবস্থাতেই গলা চড়িয়ে বলল, ঘুম থেকে উঠো। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? তোমাকে উঠতে বলা হয়েছে, এক্ষুনি উঠো। মাহতিমের চড়ানো গলার আওয়াজ শুনে ধরফরিয়ে উঠল মেহনুর। আধো আধো চাহনিতে কপাল কুঁচকে মাহতিমের দিকে তাকালো। কয়েক মিনিট ওই দৃষ্টিতে তাকিয়ে থাকতেই শেষে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। মাহতিমও পাল্টা দৃষ্টি ছুড়ে ওর নিদ্রাভঙ্গ মুখটা দেখছে। ঘুম থেকে ডেকেছে বলে পেঁচার মতো মুখ করে রেখেছে। মাহতিমের দিকে ঘুম ঘুম চাহনিতে গলা নামিয়ে বলল, কোথায় আছি? বুবুরা কোথায়? মেহনুরের অবস্থা দেখে মাহতিমের প্রচুর হাসি পেল।
নিজের হাসিটা সামলে নিয়ে মেহনুরের দিকে গম্ভীর মুখে তাকালো। ওকে ভয় দেখানোর জন্য দৃঢ় কণ্ঠে বলল, আমার জায়গায় তরুণ হলে যা করত সেটাই করতে অন্য জায়গায় নিয়ে এসেছি। এখানে কোনো মানুষ নেই, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমার কাজে যদি ভালোই ভালোই সম্মতি দাও তাহলে তোমার জন্য কোনো কষ্টদায়ক সিচুয়েশন করব না। মেহনুর নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক স্থির করে ঢোক গিলছে। মেহনুর ভয় পেতে শুরু করেছে কিনা এখনো মাহতিম শিওর হতে পারছে না। তবুও আর সময় নষ্ট না করে জিপ থেকে লাফ দিয়ে নামল মাহতিম। জিপের সামনে দিয়ে ঘুরে এসে মেহনুরের দিকটায় এসে দাঁড়াল। মেহনুর এখনো অবুঝ দৃষ্টিতে মাহতিমের দিকে তাকিয়ে আছে। মাহতিম আর কাহিনী না করে ওর দিকে হাত বাড়িয়ে দিল। চোখ দিয়ে হাতের দিকে ইশারা করে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, হাত বাড়িয়েছি, হাতটা ধরে নামো। যদি একটু অবাধ্যতা করো তাহলে এই হাত দিয়েই আনএক্সপেক্ট কাণ্ড ঘটিয়ে ফেলব। মেহনুর আবারও ঢোক গিলল। জিওভার আগাটা দিয়ে ঠোঁট সামান্য ভিজিয়ে নিল। দৃষ্টিন্ত করে হাতের দিকে তাকিয়ে খুব সাহস করে কোল থেকে হাত উঠালো। মেহনুরের নরম হাতটা আরও একবার ধরার জন্য প্রচণ্ড উৎকণ্ঠায় নিঃশ্বাস ভারী হচ্ছিল মাহতিমের। নিজের ভেতরকার অবস্থা কাহিল হয়ে গেলেও অনর অবস্থায় অটল হয়ে রইল সে। মেহনুর নিরুপায় হয়েই হোক বা মাহতিমের ভয়ের চোটে সে নিঃশব্দে মাহতিমের হাতটা প্রতিটি আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরল। নামার জন্য সমস্ত ভর মাহতিমের শক্ত হাতের উপর ছেড়ে দিতেই মাহতিমের প্রশস্ত বুকটা অজানা প্রাপ্তিতে দুমড়ে মুচড়ে এলো। সাথে সাথেই তুমুল উত্তেজনায় বুকভর্তি লম্বা নিঃশ্বাসের টান পড়ল মাহতিমের। তাড়াতাড়ি নিজেকে সংবরণ করার জন্য নিঃশ্বাস টেনে সেটা নিঃশব্দে ছেড়ে দিতে লাগল। নেশা কি ভর করছে শরীরে, নাকি নেশার উপাদান দেহের কোষাগারে পৌঁছে গেছে? বিশাল রিসোর্টটা গাছপালা দিয়ে আবৃত। রাস্তাগুলো সবুজ ঘাস দ্বারা বিস্তৃত। জায়গাটা সম্পূর্ণ কোলাহলমুক্ত এবং পুরোপুরি জনশূন্য। সবাই যখন ঘুরে ঘুরে পুরো রিসোর্ট দেখে ফেলল তখন দুপুরের তপ্তময় সূর্যটা মধ্যগগনে ঠাঁই নিল। দুপুরের খাবার তৈরিতে ম্যানেজার এসে মেনু নিয়ে গেল, সেই সঙ্গে গোসলের জন্য সবকিছু দেখিয়ে গেল। রিসোর্টের ভেতর 8টা কটেজ, প্রতিটি কটেজে 2টো করে রুম আছে। মাঝখানে খোলা সবুজ মাঠ, ডান দিকে সারিবদ্ধ 3টা কটেজ রয়েছে। ছেলেরা আলাদাভাবে থাকার জন্য দূরের 3টা কটেজ পছন্দ করল। মেয়েরা নিজেদের জন্য অপোজিট দিকের 5টা কটেজে চলে গেল। সবাই নিজেদের রুম গুছিয়ে আলমারিতে কাপড় তুলে গোসলের জন্য বের হল। মাঠের মাঝখানে দুই পক্ষ উপস্থিত হলে সৌভিক সবার আগে চোনঞ্চল মুখে বলল, তোমরা সাঁতার জানো? চলো পানিতে নামি। সৌভিকের উত্তেজনায় পানি ঢেলে বাধা দিয়ে বলল মাহতিম, একদম না। আজকে জার্নি করেছিস, আজকেই পানিতে নামার কথা উঠাবি না। গোসল সেরে সবাই রুমে যেয়ে রেস্ট নিবি। অ্যাটলিস্ট কাল পানিতে নামার চিন্তা করবি। মাহতিমের কথার উপর কেউ স্পর্ধা দেখাতে পারল না। এখানে বাথরুম সংখ্যা মাত্র 2টা, তাও 2টো বাথরুম একসাথে সেট করা। কাজেই বাথরুমের জন্য ভোগান্তিতে একটু হলেও পড়তে হলো। সবাই লাইন ধরে গোসলের জন্য সিরিয়াল লাগিয়ে বসল। সেই সিরিয়াল মোতাবেক মাহতিমের সিরিয়াল লাস্টে এসে ঠেকল। মাহতিম খুবই শান্ত মুখে বলে দেয়, গোসল নিয়ে তাড়াহুড়ো নেই। কাজেই ঠিকঠাক মতো সবাই যেন গোসল সেরে নেয়। রুমে এসে বিছানার উপর ক্লান্ত দেহ রাখল মাহতিম। চোখ দুটো বন্ধ করে কপালের উপর কবজি তুলে রাখল। পিলপিল করে সময় চলে যেতেই গোসলের জন্য মাহদি ওকে ডাকতে এলো। মাহতিমকে ঘুমন্ত অবস্থায় বিছানায় দেখে মাহদি না ডেকেই বাইরে চলে গেল। বাইরে গিয়ে সাবিরকে বলল, মাহতিম এখন ঘুমাচ্ছে, কেউ যেন এখন ভাইয়াকে না ডাকে। তেজিময় সূর্য তেজ হারিয়ে পশ্চিম আকাশে হেলতে লাগল। চারদিকের তাপদাহ অনেকখানি কমে গেল। গোলাপি রঙের স্নিগ্ধ পর্দায় পুরো নীল আকাশ ঢেকে গেল।
পাখির কলরবে মুখর হল রেসর্টের পরিবেশ, গাছগুলোতে প্রচুর পাখি ডানা ঝাপটানি দিচ্ছে। বিকেলের আজানটা শেষ হতেই সৌভিক নীতিশানাজরা নদী তীরে ঘুরতে গেছে। মাহদি নিজ মনে ঘুমন্ত মাহতিমের পাশে সিওসি খেলছে। অনেকক্ষণ পর মাহতিমের ঘুমের রেশ পাতলা হল। চোখের উপর থেকে হাত সরিয়ে ধীরে ধীরে চোখের পাতা খুলল। ছোট ছোট চোখে চারপাশে তাকাতেই আধো অন্ধকারে জানালার পাশে মাহদিকে দেখতে পেল। সেই ঘুম জড়ানো শান্ত কণ্ঠে মাহতিম ওর উদ্দেশ্যে বলল, তুই আমার রুমে কি করছিস? মাহদি পেছনে থেকে কণ্ঠ শুনে তড়িৎ গতিতে মাথা ঘুরাল। ও পেছনে ঘুরতেই মাহতিম দুই হাতের তালুতে ভর দিয়ে শোয়া থেকে উঠে বসল। মাহদির হাতে নিজের মোবাইল ফোনটা দেখে আবার প্রশ্ন ছুড়ে বলল, তুই ওদের সাথে ঘুরতে যাসনি? মাহদি ড্যাবড্যাব করে ভাইয়ের দিকে তাকিয়ে থাকল। মাহতিমের দিকে সম্পূর্ণ ঘুরে সিওসি খেলা স্টপ করে ফোনটা ওর দিকে এগিয়ে দিল। স্বাভাবিক সুরে প্রসন্ন ভঙ্গিতে বলল, তুমি একা রুমে থাকবে দেখে আমি ওদের সাথে যাইনি। ধরো মোবাইল ধরো। ব্যালেন্স নেই, টাকা ভরে ফোনটা আবার 2 মিনিটের জন্য দিও। ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহতিম। ফোনের ব্যালেন্স শেষ করে আবার গেম খেলার জন্য হুকুম করছে। কিন্তু সেই কথাটা দূরে ঠেলে বর্তমানে ওর উদার অবস্থা দেখে বিস্মিত হল। দুই চক্ষু দিয়ে ওর আপাদমস্তক বুলিয়ে কৌতূহল গলায় বলল, তোর ভেতরে এত দরদ আসলো কিভাবে? মাহদি ওর হাতটা টেনে ঘায়ের জায়গাটা দেখিয়ে বলল, তুমি হাতের জন্য খাবার খেতে পারো না ভাইয়া, তাই খাইয়ে দেওয়ার জন্য বসে আছি। তোমাকে খাইয়ে দিয়ে আমি ওদের কাছে চলে যাব। মাহতিম নিজের হাতের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। এইটুকুই মাহদি ভাইয়ের জন্য অপেক্ষা করছে, কখন ভাইকে খাইয়ে দিবে সেটার জন্য ঘোরাও বন্ধ রেখেছে। মাহতিম কিছু বলল না, ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নামতে লাগল। ফ্লোরে দুপা ফেলে দাঁড়িয়ে যেতেই মাহদির উদ্দেশ্যে বলল, তুই ওদের কাছে যা, আমার হাতে কোনো ব্যথা নেই। তাছাড়া এখনো আমি গোসল করিনি, আমি এই মুহূর্তে খাবো না। তুই ওদের কাছে যেয়ে ঘোরাঘুরি কর, যা। মাহদি অটলভাবে বলে উঠল, আমি যাব না। তুমি গোসল করো, আমি মেহনুর আপুর কাছে যাচ্ছি। তোমার গোসল শেষ হলেই ম্যানেজার বেটাকে খাবার আনতে বলে দিব। মাহতিম ভ্রু কুচকানো অবস্থায় মৃদু হাসল। সেই হাসিতে গোসলের জন্য কাপড় নিয়ে বেরিয়ে গেল। এদিকে সৌভিকরা নদীর পাড়ে বসে গোল আড্ডা বসিয়েছে। সুরাইয়াকে নিয়ে সানাজ সাবা অন্যদিকে বসেছে। এটা নিয়ে প্রথমে দ্বিমত যুদ্ধ চললেও পরে নীতির কথায় দুই দল আলাদা হয়ে বসেছে। এই সুযোগে ফারিন মিলে কটেজের জন্য প্ল্যান বানানোর প্রস্তাব দিল। সামির এবার নিচু সুরে সবার উদ্দেশ্যে বলল, এবারের প্ল্যান কিন্তু ক্রিটিক্যাল হবে, সবাই একটু বেশি সতর্ক থাকবে। মাহতিম ভাইয়ের কান যে খরগোশের মতো সজাগ আর বিড়াল মতো তীক্ষ্ণ, এটা সবাই জানো। ভাইয়ের চোখে ধুলো দেওয়াটা চারটিখানি ব্যাপার না। যে করেই হোক মেহনুরকে এবার ভাইয়ের দিকে ঠেলতে হবে। ভাইয়ের অবস্থা দেখে যা বুঝলাম, সে মোটামুটি লাইনে এসে গেছে। এখন শুধু পোল্ট্রি মুরগির ভেতর কাপন ধরিয়ে দিলই কাজ ফিনিশ। এটার জন্য মেহনুরকে এখন ধাক্কা মেরাই ভাইয়ের কাছে পাঠাতে হবে। কথার মাঝখানে দাড়ি বসিয়ে নীতি প্রশ্ন করে বসল, মাহতিম ভাইকে দুচোখে দেখতে পারে না মেহনুর? একটাবার চিন্তা কর, মাহতিম ভাইয়ের বডি দেখে সামিকের এক্স পর্যন্ত বেহায়া হয়ে গেছিল। কতদিন ভাইয়ের পিছে ঘুরঘুর করেছে অথচ পাত্তা পায়নি। আর এদিকে সামনাসামনি ওপেন চেষ্ট দেখার পরও মেহনুরের মধ্যে ফিলিংস আসেনি। নীতির কথার যুক্তি টেনে তৌফা খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, মেয়েদের পটানোর জন্য লুইচ্চা মার্কা কাণ্ড করতে হইব। আমি খালি আশ্চর্য হই, এই শালা মাহতিম চুতুমরানি এত ভদ্র সাইজা আছে কেন? শালা তো 1 নাম্বার খাচ্চর। আড্ডায় থাকলে কি দুষ্টু মার্কা কথা বলতো, লজ্জায় আমি নিজেই উঠা যাইতাম। ওই বান্দা সুন্দরীখানায় একেবারে সাধু সাইজা গেছে, এগলা ভাবতেও বুকটা ব্যথা করতাছে ভাই।
তৌফের কথায় চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়াল সৌভিক। অন্যমনস্ক সুরে ভাবুক স্টাইলে বলল, মাহতিম তো চরম অসভ্য, কিন্তু ওইরকম উগ্র অসভ্যতামি ও করে না। এখানে যেই রূপ দেখতেছি এটা আসলেই মানা যায় না। ও কি ট্রাম্প কার্ড ফেলল নাকি? আমি আসলেই বুঝতে পারছি না। মাহতিম যদি চালাকি করে সিরিয়াসলি সেটা ধরা বুঝার বাইরে। কোনো সুযোগই সেটা টের পাওয়ার। হঠাৎ সৌভিকের পিঠে দুম করে কিল মারল সিয়াম। ভ্রু দুটো মারাত্মক কুঁচকে বিরক্ত মুখে বলল, কাঠের খড়ম দিয়া যদি তোদের ঘিলুটা পাড়াইতে পারতাম। তোরা কি এইখানে চুলের প্ল্যানিং করতে বসছস? মাহতিম কি করতাছে, কি করব ওগলা ভাইবা কাজ আছে? মেইন পয়েন্টে আইসা প্ল্যান বানাইতে পারস না? শালা খবিশের দল। সিয়ামের কথা শুনে এবার সবাই ভ্রু কুঁচকে তাকালো। মনেমনে সবাই ক্ষুব্ধ হয়ে গেলেও সবাইকে চুপ করিয়ে দিয়ে তৌফা মুখ খুলল। আমার প্লাস্টিকের জুতা যদি তোর মেইন পয়েন্টে মারি, জানোস তো কি হইব? এক্কেবারে গলাকাটা মুরগির মতো দাপাইতে থাকবি। সিয়াম সাথে সাথে বামভ্রু উঁচু করে তীক্ষ্ণ সুরে বলল, বল দিয়া ক্রিকেটের স্ট্যাম্প ফালাইতে পারে না, হাবলাকান্ত আইসে মেইন পয়েন্টের টার্গেট শিখাইতে। দূর বাল, মুখটা খারাপ করাইস না। তুই এ পিনিক উঠলে কি করস, উইটা আর বাচ্চাগুলার সামনে বললাম না। এখন মাহতিমের হিসাব ধর, ওর ক্যালকুলেশন মিলা। সিয়ামের কথায় ফুঁসে উঠলেও সৌভিক তৌফকে থামতে বলল। তৌফ চুপ করে প্রীতির দিকে তাকিয়ে জিহ্বাটা আলতো ভিজিয়ে নিল। শুষ্ক কণ্ঠে ঢোক গিলে স্বাভাবিক সুরে বলল, আজকের দিনটা ড্রপ যাক। আপাতত কিছু করিস না। ও একটু অ্যাডজাস্ট করুক, কাল দুপুর থেকে কাহিনী শুরু করলে বেস্ট হয়। আমার মাথায় সলিড বুদ্ধি এসেছে, রাতে সবার সাথে আলাপস করতে বসব। ঠিক 11টার দিকে আমার কটেজের ভেতর চলে আসবি। ঠিক আছে? তৌফের কথার উপর নিজের বাক্য জুড়ে ফারিন চৈতন্য ভঙ্গিতে বলল, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভাইয়ার কাছে সুরাইয়ার ব্যাপারটা জানতে দিও না। ভাইয়া জানলে হিতাহিত কাহিনী ঘটতে পারে। আপাতত এটা স্কিপ করো, আর শানা জাপুদের বলে দাও তারাও যেন ভাইয়ার কাছে গোপন করে। সবাই একসঙ্গে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। এরপর অন্য ব্যাপার নিয়ে আলোচনা চলতে থাকল। এদিকে শানাজ কড়া করে সুরাইয়াকে শালীনতা বুঝিয়ে দিচ্ছে, কিভাবে 3টা দিন সবার সাথে ভালোভাবে কাটাবে অক্ষরে অক্ষরে শিখিয়ে দিচ্ছে। শেফালি ওকে যা যা আবোলতাবোল বুঝিয়েছে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু মনেমনে সুরাইয়া খুবই বিরক্ত হচ্ছে। এসব অহেতুক কথা শোনার চাইতে কটেজে ফিরে শুতে ইচ্ছে করছে। শানাজের কথায় প্রচণ্ড অধৈর্য হয়ে শেষমেশ সুরাইয়া অভিনয় করে বলল, বুবু আমার মাথা টলছে, আমি একটু ঘুমাতে যাই। তোমরা ওদের সাথে আড্ডা দিতে থাকো, আমি কটেজে ফিরে যাই। ওখানে মেহনুর তো আছে, তাই চিন্তা করতে এসো না। আমি গেলাম। হ্যাঁ। শানাজের কোনো উত্তর না শুনেই ছুটে গেল সুরাইয়া। ওর কটেজটা সবার সাথে দ্বিতীয় রুমটায় ফিক্সড করা। সুরাইয়া সেখানে পৌঁছতেই আবার শয়তানি বুদ্ধির জন্য ছেলেদের কটেজের দিকে তাকালো। ফাজলামি করার জন্য দাঁতবের হাসি দিতেই পা টিপে টিপে ছেলেদের কটেজের দিকে গেল। ইচ্ছে করে সবার রুমে ঢু মেরে মাহতিমের কটেজ খুঁজতে লাগল। কিন্তু প্রথম কটেজের প্রথম রুম যে মাহতিমের ছিল সেটা একটুও ধরতে পারল না সুরাইয়া। শেষ দিক থেকে চেক দিতে দিতে মাহতিমের কটেজে চলে আসলো। ওর রুমের দিকে চুপি দিতেই অন্ধকার আবিষ্কার করল। রুমে যেটুকু আলো দেখা যাচ্ছিল সেটুকু অবশ্যই স্পষ্ট দেখার জন্য যথেষ্ট না। তাছাড়া সূর্যের আলো পশ্চিমে হেলে পড়েছে, তাই চারদিকে অন্ধকার আচ্ছন্ন করেছে। সুরাইয়া মাহতিমকে একাকী দেখার জন্য মিটিমিটি হাসি দিয়ে কোমরের কাছে 2 হাত বেঁধে ভেতরে পা দিল। অন্ধকার রুমে আরেকটু ঢুকে চারিদিকে সরুচোখে দেখতে লাগল। কিন্তু তখনই পেছনে থেকে রুমের দরজা আটকানোর শব্দ হল। সুরাইয়া চমকে গিয়ে যেই পেছনে ঘুরে তাকালো ততক্ষণে ও অন্ধকার রুমে বন্দী হয়ে গেল।
বিকট চিৎকার দিয়ে অন্ধকারকে ভয় পেয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো সুরাইয়া। রেসর্টের রুমগুলো এত শক্ত ও মজবুত, সেখান থেকে একটা আওয়াজও অপর প্রান্তে গেল না। দরজা থাবাতে থাবাতে সুরাইয়া আরো চিল্লিয়ে কাঁদতে থাকল। ওই মুহূর্তেই দরজার বাইরে মাহতিম দাঁড়িয়েছিল। পকেটে দুহাত গুজে নিষ্ঠুর ভঙ্গিতে প্রতিটা চিৎকার শুনতে লাগল। কিছুক্ষণ ক্ষোভ দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘাড়ের ব্যায়াম হিসেবে অদ্ভুত কাজ করল। মাথাটা ধীরগতিতে একবার ডানে, আরেকবার বামে কাত করল। সেদিন এভাবেই একটা মেয়েকে রুমে আটকে দিয়েছিল, এভাবেই ওই মেয়েটা দরজা খোলার জন্য অনুনয় করেছিল, বারবার জঘন্য স্পর্শের কবলে পড়ে নিজেকে অসহায় ভেবেছিল। প্রতিটা অশ্রুফোঁটা ঝোড়ো করে দুগাল বেয়ে ভিজে যাচ্ছিল। সে ছাড়া পেয়ে নিস্তেজ শরীর নিয়ে সত্য গোপন করে ফেলল। সেই জঘন্য সত্য আপন দাদাভাইও জানতে পারল না, নিজের নারী ছেঁড়া মায়েরও দোকানে শোনার সুযোগ হল না। আজ একইভাবে মুখ্য অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে, কিছুটা অন্য কায়দায়, কিছুটা অন্য ভঙ্গিতে। আর সেই দৃশ্যের মতো আজ কিছুটা স্থান চেঞ্জ হয়েছে। সেদিন সুরাইয়া বাইরে দাঁড়িয়ে উপভোগ করেছে, আজ সেই জায়গায় মাহতিম দাঁড়িয়ে তৃপ্তির শ্বাস টানছে। তরুণের কাছ থেকে প্রতিটা স্বীকারোক্তি পুনরায় স্মরণ করছে, সেই দগ্ধপীড়িত বুকের যন্ত্রটা আজও বেকাবু স্পিডেই চলছে। আজ সুরাইয়ার জায়গায় অন্য কোনো ছেলে হলে ব্রেনে দুটো বুলেট ঢুকিয়ে দিত নির্ঘাত। এখনো হিসাব বাকি। মাহদির ভাষ্যমতে আরেকটা হিসাব নেওয়া এখনো বাকি। সুরাইয়ার চিৎকারে রুমের ভেতরটা বিভীষিকা হয়ে উঠল। সন্ধ্যার আঁচটা আরো গাঢ় হয়ে অন্ধকার হয়ে গেল। চিৎকার করতে করতে গলা শুকিয়ে কাশতে লাগলো সুরাইয়া। বেগতিক মাত্রায় কাশতে কাশতে দুহাতে গলা ধরে ধপ করে ফ্লোরে বসে পড়ল। রুম এতটাই অন্ধকার ছিল যে সেখানে এক ফোঁটা আলো নেই। এদিকে ঘণ্টাখানেক চিল্লিয়েও সুরাইয়ার লাভ হয়নি। সুরাইয়া বিবশ অবস্থায় হাঁপাতে হাঁপাতে ফ্লোরে মাথা লুটিয়ে ফেলল। চোখের পাতা বন্ধ করে সমস্ত দেহ ফ্লোরে ছেড়ে দিল। কানের মধ্যে ভো ভো শব্দ শুনতে পেলেও শরীর একেবারে শূন্য অনুভব করল। এরপর কিচ্ছু মনে নেই ওর। সন্ধ্যার আধার নামতেই নির্জন রেসর্টটা আরো নিস্তেজ হয়ে উঠল। প্রতিটি কটেজের বাইরে লাইট জ্বললেও ভুতুড়ে পরিবেশ লাগছিল। চারপাশ ঘিরে এত গাছপালা ছিল যেগুলো রাতের অন্ধকারে ভয় দেখানোর জন্য যথেষ্ট। বিশাল লম্বা লম্বা গাছগুলো কেমন ঝুঁকে আছে কটেজের দিকে। মাথা তুলে লম্বা গাছগুলোর দিকে তাকালে ভয় গা ছমছম করে উঠবে। মাগরিবের পর সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রেসর্টে ফিরে আসলো। সবাই নিজেদের কটেজে ফিরে গেলেও আশ্চর্য ব্যাপার ঘটল ছেলেদের কেটেজে। সৌভিক মাহতিমকে দেখতে এসে ওর রুমটা বাইরে থেকে লাগানো দেখে ও কিছুটা উদ্বিগ্ন হয়ে গেলে হঠাৎ পাশ থেকে সিয়াম জিজ্ঞাসু সুরে বলে উঠে, তোর ভ্রু কুচকাইল কেন? কিছু হইছে? সিয়াম প্রশ্ন শুনে কিছুক্ষণ নিরুত্তর চেয়ে রইল সৌভিক। এদিকে ওর চুপটি দেখে সিয়ামের মনেও খটকা লাগতে শুরু করল। ও কিছু জিজ্ঞেস করবে তার আগেই সৌভিক চিন্তান্বিত সুরে বলল, মাহতিম যদি কিছু লুকাতে শুরু করে তাহলে কিন্তু ঘাপলা। দরজা লাগানো দেখেই আমার মনটা কেমন সাইরেন দিয়ে উঠল। আচ্ছা চলতো ওদিকে, একটু কাজ আছে। সৌভিক তর্জনী তুলে মেহনুরের রুমের দিকে ইশারা করল। সিয়াম ওর ইশারা মোতাবেক ওর পিছু পিছু কটেজের দিকে পা বাড়াল। মেহনুরের রুমটার কাছে এসে দরজা ভিড়ানো দেখে দুজনই বাইরে থেকে নক করল। মেহনুর তখন বিছানায় শুয়ে বুকের নিচের বালিশ রেখে উপন্যাস পড়ছিল। সেই মনোযোগটা ভঙ্গ করে দিল মেহনুর বইটা বন্ধ করে বিছানা থেকে নামল। ছোট্ট সুরে আসুন বললে সৌভিক আর সিয়াম দরজা ঠেলে ঢুকল। সৌভিক একটা হাসি দিয়ে শান্ত চিত্তের মেহনুরকে জিজ্ঞেস করল,
তুমি তো কটেজের বাইরে যাওনি না? মাহতিমকে দেখেছ? ও কোথায় গিয়েছে জানো? দুটো প্রশ্ন শুনে মেহনুর নাসুচকে মাথা নাড়িয়ে দিল। ওর উত্তর দেখে সৌভিক আরও চিন্তিত হয়ে উঠল। মাহতিম রিসোর্টের বাইরে গেলে জিপ নিয়ে বেরোবে, আশেপাশে থাকলে ওকে দেখা যাবে, কিন্তু ও যেহেতু এখানেও নেই তার মানে কোথায় গেছে? সৌভিক অন্যমনস্কে ডুব দিল আর কোনো প্রশ্ন করল না মেহনুরকে। একটা সৌজন্যমূলক হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। সিয়ামও বেশ উদ্বিগ্ন হয়ে কোমরে দুহাত রেখে আশেপাশে তাকাতে লাগল। সবাই নিজ নিজ রুমে আছে। মাহদি সামিকের রুমে শুয়ে সিওসি গেম খেলছে, মেহনুর নিজের রুমে শুয়ে উপন্যাস পড়ছে। মাহতিম নিশ্চয়ই কিছু করে হাওয়া হয়ে বসে আছে। সৌভিকের চিন্তান্বিত মুখটা দেখে সিয়াম কৌতূহল সামলাতে না পেরে বলল, আচ্ছা তুই কি নিয়ে চিন্তা করো সুইটা তো ক্লিয়ারলি বলবি? মাহতিম ভাবলামি যদি করেই থাকে এতে তোর চিন্তা করার কারণ কি? এবার সৌভিক পূর্ণদৃষ্টিতে সিয়ামের দিকে তাকালো। বিরক্তমুখী ওর দিকে শক্ত মেজাজে বলল, রিসোর্টের কোথাও সুরাইয়াকে দেখতে পাইছিস? সিয়াম প্রশ্নটা শুনেই চরম বিস্ময় সঙ্গে সঙ্গে চর্তুদিকে দৃষ্টি দিল। কাউকে খুঁজার চেষ্টা করতেই সুরাইয়ার কটেজের দিকে দৃষ্টি থমকে তাকালো। বদ্ধ দরজার দিকে দৃষ্টি রেখে আশ্চর্য কণ্ঠে বলল, মাহতিম ওরে ইন্নালিল্লাহ। সিয়াম কথাটা শেষ করতে যেয়ে থেমে গেল। চাপা ভয়ার্ত চাহনি নিয়ে সৌভিকের দিকে দৃষ্টি ফিরিয়ে তাকালো। সৌভিক একটা ঢোক গিলে নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে ওকে সঙ্গে আসার জন্য ইশারা করল। সিয়াম ওর ইশারাটুকু টের বুঝতে পেরে সৌভিকের পিছু পিছু পুনরায় চলতে থাকল। ওরা হাঁটতে হাঁটতে পুকুর ঘাটের কাছে আসতেই আকস্মাৎ চমক ভঙ্গিতে শটান দাঁড়িয়ে পড়ল। আধো অন্ধকারে দূরের একটা লাইটের আলোয় পুকুরঘাট দেখা যাচ্ছে। সেই ঘাটের কিনারা ঘেঁষে পকেটে দুহাত গুজে মাহতিম দাঁড়িয়ে আছে। ওরা মাহতিমের পিছন দিকে দাঁড়িয়ে আছে বলে মাহতিম ওদের দেখতে পায়নি। চুপচাপ পা চালিয়ে মাহতিমের ডানে সৌভিক এবং বামে সিয়াম এসে দাঁড়াল। দুজনই মাহতিমদের দিকে দৃষ্টি দিয়ে দেখল মাহতিম পুকুরের টলটলে পানির দিকে তাকিয়ে আছে। ওরা দুপাশে এসে দাঁড়িয়ে আছে, সেটা একদম গ্রাহ্য করেনি মাহতিম। নীরবতার প্রহর চলতে থাকলে সৌভিক নীরবতা উচ্ছিন্ন করে বলল, দোস্ত ওর সাথে কি করছিস? বাতাসের শো শো ঠান্ডা হাওয়ার আওয়াজ ছাড়া অন্য কোনো উত্তর এলো না তখন। সৌভিক উত্তরের জন্য তখনও মাহতিমের দিকে তাকিয়ে আছে। সিয়াম তাগাদা দেওয়ার জন্য মুখ খুলবে অমনেই মাহতিম অটল অবস্থায় শান্ত ভঙ্গিতে বলল, রুমে বন্দি। মাহতিমের উত্তর শুনে কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল দুজন। পরক্ষণে সৌভিক কৌতূহলের জোরেই তীব্র উৎকণ্ঠায় বলল, তুই কি পাগল হয়েছিস? ওরা যদি জানতে পারে তাহলে কি অঘটনটা হবে জানিস? তুই কেন এই কাজ করলি মাহতিম? সুরাইয়ার কি দোষ? মাহতিম এবার তিরিক্ষি দৃষ্টিতে সৌভিকের দিকে তাকাল। পকেটে দুহাত গুজা অবস্থায় ওর দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াল। সৌভিক স্থিরভাবে ওর অবস্থা বুঝার চেষ্টা করছে। সিয়াম পেছনে থেকে মাহতিমের কাঁধে হাত রেখে শান্তসুরে ঘটনার ব্যাপারে জানতে চাচ্ছে। মাহতিম ওদের দুজনের উদ্দেশ্যেই ঠান্ডা মস্তিষ্কে বলল, কি করছি, কেন করছি, কি কারণে করছি এসব উত্তর এই মুহূর্তে দেওয়াটা প্রয়োজন বোধ করছি না। তোরা আমাকে আপাতত 3টা দিনের জন্য একদম একা ছেড়ে দিবি। এই 3 দিনের ভেতর কি করব, কেন করব কিচ্ছু জিজ্ঞেস করতে যাবি না। আমার রাস্তায় ফুল সাজাতে গিয়ে ফুলের সাথে কাঁটা ফেলে দিস না। নিশ্চয়ই আনসারি গাধামি করার পার্সোনালিটি রাখেনি। স্বাভাবিক থাক। মাহতিমের কাছ থেকে অপ্রত্যাশিত উত্তর পেয়ে চুপ হয়ে গেল দুজন। ওদের সামনে দিয়ে দ্রুত পায়ে পুকুরঘাট থেকে রিসোর্টের অন্যদিকে ফিরল মাহতিম। সৌভিক ও সিয়াম নিরুদ্যম ভঙ্গিতে কটেজের দিকে যেতেই হঠাৎ রুমবন্দি কথাটা মনে পড়ল। সৎবিদ ফিরে পাওয়ার মতো চেতন হলে দুজনেই নিজেদের দিকে বড় বড় চোখ করে তাকাল। একসাথে দুজন ঢোক গিলতেই শঙ্কামুখে মাহতিমের বদ্ধ দরজার দিকে তাকাল। ওমনেই ঝড়ের বেগে দৌড় লাগিয়ে ওরা দুজন কটেজে ঢুকে দরজা খুলতে গেল।
তড়িঘড়ি করে দরজা খুলতেই সিয়াম প্রচণ্ড অস্থির হয়ে বলল, দোস্ত, ওই সুরাইয়া যেন ঠিক থাকে, নাইলে কপালে বাস আছে। তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ জ্বালা। সৌভিক তাড়াতাড়ি মোবাইল বের করে ফ্ল্যাশ অন করল। রুমের ভেতরে আলো ফেলতেই হঠাৎ ফ্লোরের উপর বেহুশ অবস্থায় সুরাইয়াকে দেখতে পেল। দ্রুত দুজন রুমের ভেতরে ঢুকে সুরাইয়াকে ধরে ধরে বাইরে এনে গলা চড়িয়ে সবাইকে ডাকল। সৌভিকের গলার কণ্ঠ পেয়ে সবগুলো কটেজ থেকে ছুটে এলো। শানাজ সাবা মেহনুর দ্রুত রুম থেকে বেরিয়ে মাঠের প্রাঙ্গণটুকু পেরিয়ে ছেলেদের কটেজে উপস্থিত হল। মাহতিমের কটেজে যেই পরিষ্কার সিঁড়ির জায়গাটুকু ছিল সেখানে সুরাইয়াকে বসিয়ে ওর মুখে পানি ছিটা দিতে লাগল। শানাজ ছুটে এসে অস্থির হয়ে তাড়াতাড়ি সুরাইয়ার পাশে এসে বসল। সুরাইয়ার মাথাটা কাঁধে নিয়ে বারবার ওর গাল ধরে ডাকতে থাকল, কিন্তু সুরাইয়া কোনোভাবেই উঠল না। সুরাইয়ার এমন অবস্থা দেখে সবার যেন আত্মা শুকিয়ে আছে। মেহনুর দৌড়াতে গিয়ে হাতের বই ফেলে সুরাইয়ার পায়ের কাছে ঠান্ডা তালুতে হাত ঘষে দিচ্ছে। সাবা ওর মুখের উপর অনবরত পানি ছিটা দিয়ে ডেকেই যাচ্ছে। সুরাইয়ার কোনো হেলদোল না দেখে সাবির ডাক্তার ডাকতে মাইক্রো নিয়ে বেরুল। নীতিপ্রীতিফারিন আশ্চর্যজনক অবস্থায় মুষড়ে পড়েছে। সুরাইয়া কিভাবে মাহতিমের রুমে আটকা পড়েছে কিছুতেই ওরা বুঝতে পারছে না। সামিক নীতির পেছনে থেকে ওর কানের কাছে মুখ এনে বলল, মাহতিম ভাই কি ফারিনের ব্যাপার নিয়ে রিভেঞ্জ নিল? নীতি কণ্ঠ আরো নিচু করে খুব সাবধানে সামিকের উদ্দেশ্যে বলল, ভাইয়াকে ফারিনের ঘটনা বলা হয়নি। সামিক কান খাড়া করে উত্তরটা শুনে নীতির পেছনে থেকে সরে এলো। সিঁড়ির কাছে গিয়ে মেহনুরের পাশে বসে শানাজের দিকে প্রশ্ন করল, সুরাইয়া কি ভাইয়ার সাথে দেখা করতে এসেছিল? ও কিভাবে রুমের ভেতর আটকা পড়ল শানাজ? সামিকের যুক্তিপূর্ণ প্রশ্ন শুনে শানাজের শঙ্কিত ভাবটা চিন্তার দুয়ারে কড়া নাড়ল। সুরাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতেই উদ্বেল কণ্ঠে বলল, ও তো ঘুমানোর জন্য চলে এসেছিল। এরপর কি হয়েছে জানি না, কিন্তু আমরা যখন চলে এলাম তখন সুরাইয়াকে পেলাম না। ফিরে এসেই দেখলাম মেহনুর নিজের রুমে উপন্যাস পড়ছে। আর কেউ সুরাইয়াকে কটেজে আসতে দেখেনি। এখন কিভাবে মাহতিম ভাইয়ার রুমে আসলো আমি কিছুই জানি না। এদিকে সামিকের অযথা জেরা দেখে লাথি মারতে ইচ্ছে করল সৌভিকের। এখন যদি মাহতিমের ফাঁদটা ধরে ফেলে তাহলে কি হবে জানা নেই। সৌভিক তাড়াতাড়ি পুরো ব্যাপারটা ঘুরানোর জন্য ব্যস্ত হয়ে উঠল। ছটফট ভঙ্গিতে তাড়াহুড়ো কণ্ঠে বলল, আমি 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 ভুল করেছি। আসলো রুমের ভেতর যে সুরাইয়া ছিল সেটা আমি জানতাম না। দরজা খোলা ছিল বলে বাইরে থেকে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে যে সুরাইয়া আটকা পড়বে কে জানত? আই এম সরি গাইজ। আমি সত্যিই বুঝতে পারিনি সুরাইয়ার এরকম অবস্থা হবে। আমি সত্যিই দুঃখিত। সৌভিক সম্পূর্ণ মিথ্যা কথা বলে মাহতিমের ঝামেলাটা নিজের কাঁধে নিল। এই ব্যাপারটা দেখে সিয়াম শুধু চুপ করে তাকিয়ে রইল। এখন কিছু বলা মানেই বিপদ, আর মাহতিমের কাহিনী জানতে পারলে মহা সাংঘাতিক বিপদ। শানাজ ওর কথা শুনে ক্রুদ্ধ ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। কেন মুখটা রাগে ভস্ম হল সেটা শুধু সৌভিকের কাছেই গোচর রইল। এদিকে আর দেরি না করে সবাই মিলে সুরাইয়াকে ধরাধরি করে কটেজের রুমে নিয়ে শুইয়ে দিল। ডাক্তার এসে চেক করে বলল, ভয় থেকে জ্ঞান হারিয়েছে, খুব শীঘ্রই সেন্স চলে আসবে। কেউ আর সুরাইয়ার রুমে ভিড় করল না, সবাইকে নিজেদের রুমে যেতে বলে শুধু মেহনুর সুরাইয়ার পাশে রইল। সুরাইয়ার কপালে হাত বুলিয়ে দিতে দিতেই সময়ের কাঁটা রাত 8টায় এসে পৌঁছল। প্রায় 1.5 ঘন্টা পর সুরাইয়া ধীরে ধীরে চোখ খুললে মেহনুর ওর মুখের দিকে একটু ঝুঁকে বলল, বুবু, খারাপ লাগছে? চোখ খুলো বুবু, চোখ বন্ধ করো না। মেহনুর কথাটুকু বলতেই গ্লাস এনে বিছানায় এসে বসল। বালিশ থেকে সুরাইয়ার মাথাটা একটু তুলে অন্য হাতে গ্লাস এগিয়ে ঠোঁটের কাছে গ্লাস ঠেকাল। সুরাইয়া খুবই দুর্বল ভঙ্গিতে দুঢোক পানি গিলে আবার বালিশে মাথা রাখল। দুর্বল মাখা কণ্ঠে আস্তে ধীরে বলল,
আমি কোথায় আছি রে মেহনুর? মেহনুর গ্লাসের পানিটুকু নিজের আঁচলের শেষ প্রান্তে ঢেলে শাড়ির আঁচলটা একটু ভিজিয়ে নিল। হালকা একটু নিংড়ে নিয়ে সুরাইয়ার গালেক কানে বুলিয়ে দিতেই বলল, তোমাকে কটেজের রুমে শোয়ানো হয়েছে বুবু। তুমি ওদিকটায় কেন গিয়েছিলে? সুরাইয়া প্রচণ্ড আরাম বোধে চোখ বন্ধ করে রইল। মেহনুরের ছোট্ট সেবাটায় আলতো ঠান্ডা স্পর্শ পেয়ে বেশ শান্তি পাচ্ছিল। কপালে মেহনুরের হাতটার উপর নিজের শক্তিহীন হাতটা রাখতেই মেহনুর একটু ধাক্কা খেল যেন। ঠিক তখনই সুরাইয়া আলতো একটা ঢোক গিলে চোখ বন্ধ অবস্থায় বলল, আমি রুমে ঢুকেছিলাম। ওখানে কেউ ছিল না। রুম অন্ধকার ছিল। আমি রুমের ভেতরে ঢুকলে কে জানি বাইরে থেকে ইচ্ছে করে দরজা লাগিয়ে দিল। কত চিৎকার করলাম, দরজা ধাক্কালাম, লাইটের সুইচ খুঁজে ইচ্ছামতো টিপলাম, কিন্তু কিচ্ছু হলো না। কিচ্ছু হলো না। সুরাইয়া আর্স্ট কণ্ঠে কথা বলতে বলতে চুপ হয়ে গেল। ভেতর থেকে লম্বা একটা নিঃশ্বাস টেনে সশব্দে ছেড়ে দিল। চোখ বন্ধ করা অবস্থায় দুর্বল শরীরে শক্ত কণ্ঠে বলল, এখন এই রুম থেকে চলে যা। আমি একা ঘুমাতে পারব। যখন তোকে আর সবাইকে ডেকেছি তখন তো আর আসতে পারিসনি। এখন তোদের দেখানো সেবার দরকার নেই। আর শোন, যাওয়ার আগে দরজা টেনে যাবি। কথাটা বলতেই মেহনুরের দিকে পিঠ দিয়ে ডানপাশ হয়ে শুল ও। মেহনুর কথার বিপরীতে সবসময়ের মতো চুপটি থেকে বিছানা থেকে উঠে দাঁড়াল। টেবিল থেকে জগ নিয়ে খালি বোতলে পানি ভরে সেটা ওর মাথার কাছে রেখে দিল। রাতে যদি কারেন্ট না থাকে তাই সে চিন্তা করে একটা মোমবাতি আর দিয়াশলাইয়ের প্যাকেট টেবিলের উপর রেখে দিল। মেহনুর দরজা টানার আগে আরেকবার সরল কণ্ঠে বলল, কিছু দরকার হলে ডাক দিও বুবু। আমি তোমার পাশের কটেজেই আছি। আর সাবা বুবু তোমার বামপাশের রুমে আছে। আমি গেলাম। সুরাইয়া আরেকবার ওকে তাড়না দিয়ে রুষ্ট গলায় বলল, কাহিনী করতে হবে না, বেরিয়ে যা। মেহনুর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে দরজা ভালোমতো টেনে দিল। কটেজের 3 ধাপ সিঁড়ি ধরে নামার সময় আকাশের দিকে তাকাল। কালো আকাশটায় যেন প্রচুর মেঘ জমে আছে, বিদ্যুৎপৃষ্ঠের মতো আলোর ঝিলিক মেঘে মেঘে খেলে যাচ্ছে। বাতাসের তেজও পূর্বের তুলনায় বেশি এখন। বৃষ্টি আসার আগমুহূর্তের মতো ভিজভিজে বাতাস বইছে, গাছগুলো শাখা প্রশাখা নাড়িয়ে যেন ভয় দেখাতে চাইছে। মেহনুর মাথা নিচু করে সিঁড়ি পেরিয়ে ঘাসের উপর পা রাখল। বাদামি চামড়ার চটিজুতার দিকে দৃষ্টি রেখে ছোট ছোট পা ফেলে অনেক কিছু চিন্তা করতে থাকল। ঠান্ডাতে তেজালো হাওয়ার জন্য খোপা করা চুলগুলো আলগা হতে লাগল ওর। অন্যমনস্ক মেহনুর খুবই ধীরগতিতে পা ফেলে হাঁটতে থাকলে বাতাসের জন্য খোপাটা একদম খুলেই গেল। বিদ্যুতের বেগে পিঠ ছাড়িয়ে কোমরে মৃদু বাধা পেয়ে একেবারে হাঁটুর কাছে চুলগুলো পৌঁছল। রাতের আবছা অন্ধকারে বাতাসের ভেজে ওর চুলগুলো উড়তে লাগল। পরনে সাদা সুতির শাড়ি এবং পাড়টা গোলাপি রঙের ছিল। হিম জড়ানো বাতাসের জন্য গোলাপি ব্লাউজটার গোলাপি হাতাটা আরেকটু কনুই থেকে উপরে তুলল। আকাশে এখন গুরুম গুরুম শব্দ করে মেঘ ডাকছে। মেঘের থেমে থেমে ডাক চলতে থাকলে হঠাৎ পুরো চারপাশ আলোকিত হয়ে দিনের মতো উজ্জ্বল হল, আর সেকেন্ডের মধ্যেই উজ্জ্বলতা নিভে গিয়ে নিকষ কালোতে ফিরে আসলো প্রকৃতি। মেহনুর আর হাঁটল না তখন, আকস্মিকভাবে পা থামিয়ে মুখটা তুলে ছেলেদের কটেজের দিকে তাকাল। মনের মধ্যে বিভিন্ন প্রশ্নের আনাগোনা চলতে থাকলে শেষমেশ বাধ্য হয়ে নিজেকে শক্ত করে সেদিকেই পা বাড়িয়ে দিল। চোখের শান্তনরম দৃষ্টি কটেজের দিকে স্থির রেখে কাছে চলে এলো। ঘাস থেকে সাদা টাইলসের সিঁড়িতে এক পা ফেলল। এভাবে পরপর 3টা সিঁড়ি অতিক্রম করে কটেজের প্রথম রুমটার দিকে এগুতে লাগল মেহনুর। কটেজের দ্বিতীয় রুমটা এখন খালি। এখানে সৌভিক আজ ঘুমায়নি, সে তৌফের রুমে চলে গেছে, তাই রুমটা আলো ছাড়া অন্ধকার হয়ে আছে। মেহনুর বারবার 2 ঠোঁট ভেতরে পুড়ে জিহ্বা দিয়ে ভিজিয়ে নিচ্ছে। যেই পরিমাণে ভয় হচ্ছে পানির তেষ্টায় বুকটা একদম ছটফট করে উঠছে।
নিজেকে শান্তস্থির রাখার জন্য জোরে একটা নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে ছেড়ে দিল। সাদা টাইলসের জমিনে দৃষ্টি রেখে সামনে এগুনোর জন্য পা বাড়াল। যতবার এক পা করে দরজার কাছে যাচ্ছে ততবার মনে হচ্ছে কেউ বুকের যন্ত্রটায় পাথর দিয়ে জোরে চাপা দিয়ে রেখেছে। মেহনুর ঠোঁট দুটো একটু ফাঁক করে অনবরত নিঃশ্বাস ছাড়ছে, তখন নিঃশ্বাসের তেজটাও বুকের ধুকপুকের সাথে তাল মিলিয়ে বেড়েছে। দরজাটার কাছে এসেই দেখল দরজাটা আধভেজানো, রুমের ভেতরে টেবিল ল্যাম্প জাতীয় লাইট ঝালানো ছিল। সেই ল্যাম্পের অল্প আলো দরজার বাইরে একটুখানি এসে পড়েছে। মেহনুর সেই আলোটা এক পলক দেখে নিয়ে দরজাটা ধীরভাবে ঠেলে ঢুকল। সাদা টাইলস থেকে দৃষ্টি তুলে কাঙ্ক্ষিত জায়গায় ধীরগতিতে তাকাতে থাকল। মাহতিম তখন চেয়ারে বসে টেবিলে কি যেন একটা করছিল। মেহনুর দৃষ্টি তুলে মাহতিমের উন্মুক্ত পিঠ, পেশিবহুল হাত, মুখের ডান পাশটা একটুখানি দেখতে পাচ্ছিল। টেবিলের উপর ডান হাতটা তুমুল স্পিডে চলছে মাহতিমের। মেহনুর ওর দিকে আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখতে পেল মাহতিমের হাতে একটা লাল পেন্সিল, আর সেই পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর মনোযোগের সাথে কি যেন লিখছে। মেহনুর কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবে সেটাই চিন্তা থাকলে ওখানেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। রুমের দুপাশে বড় দুটো জানালা দিয়ে শো শো করে পর্দা উড়িয়ে বাতাস আসছিল। সেই সঙ্গে মেঘের গর্জন যেন আরো বেগ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ আকস্মিকভাবে বিদ্যুৎ পৃষ্ঠের বজ্রধ্বনি হলে অস্ফুট শব্দে শিউরে উঠল মেহনুর। খট করে ডান হাতের পেন্সিল থমকে গেল মাহতিমের। দোকানের কর্ণপথে যে শব্দটা আসলো তাতে আর চিন্তা না করে তৎক্ষণাৎ পিছু ফিরে তাকাল। টেবিল ল্যাম্পের আলোয় দরজার মুখে যে বালিকা ভয়ে জবুথবু হয়ে দাঁড়িয়েছিল তাকে দেখে ভ্রু দুটো কুঁচকে নাকের দিকটায় নেমে এলো। মেহনুর ওর বিরক্তিভরা মুখটা দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বলল, জরুরি কথা ছিল। কথাটুকু শুনতেই ভ্রু দুটো স্বাভাবিক হয়ে বাবরুটা উপরে উঠালো মাহতিম। ওর দিকে তীক্ষ্ণদৃষ্টিতে তাকিয়ে থাকতেই হাতের পেন্সিলটা টেবিলের উপর রাখল। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই পাল্টা প্রশ্ন করে বলল, কি দরকার এখানে? মেহনুর ভীতু চাহনি দিয়ে আরেকবার মাহতিমের মুখটা দেখে নিল। এরপর নিচু গলায় নতমুখে বলল, আপনি সুরাইয়া বুবুকে কেন রুমে আটকে দিয়েছেন? যদি বুবুর কিছু হতো সেটার দায়ভার কি আপনি নিতেন? প্রশ্ন করেই মনে হলো মস্ত বড় ভুল হয়ে গেছে। কথাটা এভাবে না বলে সুন্দরভাবে বলা উচিত ছিল। লোকটা যদি রাগের মাথায় ওকেও রুমে আটকে দেয়? সুরাইয়াকে কেন রুমে আটকে দিয়েছে এই প্রশ্ন করাটাও এখন জরুরি ছিল। আর সবার সামনে প্রশ্ন করলে বিপাকে পড়তে হতো। এসব চিন্তায় মশগুল হতেই মাহতিম তখন পা এগিয়ে মেহনুরের দিকে আসতে থাকল। মেহনুর ফ্লোরের দিকে মাহতিমের লম্বা ছায়াটা দেখে ভয়ে চুপসে যেতে লাগল। বুকে আবারও সেই ধুকপুকনিটা হচ্ছে, ঠোঁট দুটো সরু ফাঁক করে একটার পর একটা লম্বা নিঃশ্বাস ছাড়ছে। কি হবে এখন? রেগে গেল? সত্যি রেগে গেল? নিঃশ্বাসের গতি আরও বৃদ্ধি পাচ্ছে ওর। ছায়াটা কাছে আসতে আসতে একেবারে ওর শরীরের উপর পড়ল। যেই ভয়টা এতক্ষণ ছিল না সেই ভয়ের জন্যই এখন আচমকা পিছাতে লাগল মেহনুর। কিন্তু পেছনের অবস্থা না দেখে না বুঝে পিছাতে থাকলে তৎক্ষণাৎ ধরাস করে দরজায় ধাক্কা খেল। ওই মুহূর্তেই দরজাটা ভুলবশত চাপিয়ে ফেলল ও। ওর মন বলছে এই মুহূর্তে খুবই বোকার মতো কাজ করেছে, যার দরুন এখন সমস্ত শরীর একদম মাথা থেকে পা পর্যন্ত মৃদু ভঙ্গিতে কাঁপছে। সেই কম্পমান মাথাটা কোনো মতে পিছনে ঘুরিয়ে দরজাটার দিকে তাকাল। দরজা সম্পূর্ণ পুরোপুরি লেগে গেছে এখন। একটুও ফাঁকি দেবার উপায় নেই যেন। মাহতিম আরও দুপা এগিয়ে ওর সামনে এসে বলল, আমার রুমের আসার আগে চিন্তা করা উচিত ছিল। আমি তো চরম লেভেলের অসভ্য, এখন তুমি দরজাও বন্ধ করে দিয়েছ। এই মুহূর্তে যদি ননকারেন্স কাহিনী করি তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছ? বড় করে ঢোক গিলে মেহনুর ভয়ার্ত দৃষ্টিতে তাকাল। ভেতরে ভেতরে কুকড়ে গেলেও সুরাইয়ার কথা চিন্তা করে সাহস জুগিয়ে বলল, আপনি বুবুকে রুমে আটকে দিয়েছেন কেন?
মাহতিম ওর কথা শুনে ঠোঁটের কোণে হাসি টানল। সেই হাসির আভাসে বাভরুটা উঁচু করে তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা, তোমার বুবুকে আমি আটকাতে যাব কেন? মেহনুরের প্রচুর রাগ লাগছিল কাটা শুনে। তবুও সেই রাগের চেয়ে এখন ভয়ের মাত্রাটাই বেশি। মাহতিমের দিকে তাকিয়ে থাকতেই ওর হাসি হাসি চোখ দুটো থেকে চট করে দৃষ্টি নামিয়ে ফেলল মেহনুর। মাহতিম ব্যাপারটা দেখে প্রচণ্ড মজা পেলেও মুখে হাসির আভাস ফুটাল না। মেহনুর হাত দুটো পেছনে নিয়ে দরজা খোলার জন্য চেষ্টা করছে, কিন্তু নব্য অনেকটা উপরে থাকাতে হাত সেখানে পৌঁছাচ্ছে না। বাইরে আরেকবার বাজ পড়লে তৎক্ষণাৎ বিকট শব্দ হল। সেই শব্দের জন্যে চমকে উঠতেই মেহনুরের ভেতরে অবস্থা টালমাটাল হচ্ছিল। মাহতিম প্রসন্ন মেজাজে শান্তনয়নে মেহনুরের মুখটার দিকে তাকিয়ে আছে। মনের বিরুদ্ধেই ওর দিকে আরও এগিয়ে গিয়ে কয়েক ইঞ্চির দূরত্ব রেখে দাঁড়াল সে। এই অবস্থা দেখে মেহনুরের হৃদযন্ত্রটা ছিঁড়ে আসতে চাইছে। চোখের সামনে পেশিবহুল বুকটার দৃশ্য খুব নিকটে চলে এসেছে। বাধ্য হয়ে চোখ দুটো কুঁচকে আরও ব্যগ্ররূপে কাঁপতে লাগল মেহনুর। ওর ভয়ার্ত অবস্থার আতঙ্কিত ভাব দেখে মাহতিমেরও রাগ হল। এখানে যখন আসার সাহস হয়েছে তখন ভয় পাওয়া হচ্ছে কেন? বিনা অনুমতিতে রুমে ঢুকেছে কোনো সাহসে? কেন ওকে দেখে ভয় পেয়ে খালি পালাতে ইচ্ছে করে? সব প্রশ্নের গুটি পাকিয়ে মাহতিম তরুণের বিবৃতিগুলো মানসপটে চিন্তা করতে থাকল। সেদিন তরুণ যেভাবে যেই জায়গায় বেহায়ার মতো স্পর্শ করেছিল, মাহতিমও সূক্ষ্ম রাগ, অল্প গুরুতা নিয়ে ওর দিকে হাত বাড়িয়ে দিল। কাঁধের দিকটায় স্পর্শ করার উদ্দেশ্যে ধপ করে দরজার উপর হাত রাখল। মেহনুর আরেক দফায় শিউরে উঠে মাথাটা সেদিকে ঘুরিয়ে দরজার উপর মাহতিমের হাত দেখল। ঘন করে ঢোক গিলে মাহতিমের দিকে আতঙ্ক দৃষ্টিতে তাকালম। মাহতিম ওর অবস্থা দেখে শান্ত মেজাজে বলল, তোমার বোন নিজের কটেজে না ঢুকে আমার কটেজের দিকে এসেছিল। প্রথম বাক্য শেষ করতেই চট করে মেহনুরের কাঁধে হাত ফেলে দিল মাহতিম। মেহনুর মাথা নিচু করে চোখ দুটো খিচ মেরে উঠল তখন। মাহতিম বর্তমানে ওকে বোকা বানানোর যে খেলাটা খেলছে, সেটা অবশ্য ওর অভিনয় দেখে কেউ ধরতে পারবে না। মাহতিম এবার অ্যাটিটিউড দেখিয়ে গমগম সুরে বলতে লাগল, ওকে আমার রুমে একা দেখে মারাত্মক শান্তি লেগেছে বুঝছ। কথাটা শেষ করতেই মেহনুর চমকিত ভঙ্গিতে চোখ খুলে তাকাল। মাহতিম ওর বিস্ময় ভরা সরল মুখটার দিকে তাকিয়ে কাঁধ থেকে হাতটা উঠালো মাহতিম। সেটা ওর খোলা চুলের উপর রেখে শান্ত ভঙ্গিতে বুলাতে লাগল। মেহনুর একদৃষ্টিতে তাকিয়ে আছে মাহতিমের দিকে, বিস্ময়ের ভাব এখনও ওর কাটেনি। সুরাইয়াকে একা পেয়ে কিছু করেছে কিনা সেই তুচ্ছ চিন্তা মাথায় আনতেও কষ্ট হচ্ছে ওর। মেহনুরের ওমন স্থির চাহনি দেখে মাহতিম ওর থুতনিটা আরেকটু উপরে তুলে দিল। ওর দিকে নিজের মুখটা একটু নামিয়ে নিচু স্বরে বলল, শাড়িতে ওকে বলিউডের শিল্পা শেঠির মতো লেগেছে। উদাহরণের অবস্থা দেখে বুকটা সজোরে ধক করে উঠল মেহনুরের। এই লোকটার চেহারা দেখে তো কখনো চরিত্র আন্দাজ সম্ভব না। তরুণের মতো আচরণ এই লোকটার কাছ থেকে কোনোভাবেই আশা করা যায় না। মেহনুরের গালের কাছে অনেকগুলো চুল এসে ঝাপটা খাচ্ছে তখন, সেটা দেখে মাহতিম নিজের ডান হাতটা আবার উপরে তুলল। তর্জনী আঙুলটা কপাল ছুঁয়ে ছুঁয়ে গালের কাছে নামাতেই চুলগুলো কানের দিকে সরাতে থাকল। মেহনুর প্রতিক্রিয়াহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতেই চোখ দুটো আপনা আপনি চোখ বন্ধ করে নিল। মাহতিমের এক হাত এখনো ওর পিঠের চুলগুলোকে বুলিয়ে যাচ্ছে, অন্য হাতে কানের পেছনে চুল গুজে দিচ্ছে। মেহনুর তখন অদ্ভুত ঘ্রাণের মায়ে ডুবে গিয়ে ঘোর আবেশে আবদ্ধ ছিল। মাহতিমের শরীর থেকে আসা প্রাণবন্ত ঘ্রাণশক্তি সমস্ত ইন্দ্রিয় দখল করে নিচ্ছিল। গভীর করে নিঃশ্বাস নিচ্ছিল মেহনুর, সেই নিঃশ্বাস প্রশ্বাসের গভীরতায় ছোট্ট বুকটা ফুলে ফুলে উঠছিল ওর। মাহতিম গাঢ় গলায় ঠান্ডা সুরে বলল, ওমন ভয়াবহ মেয়েকে একাকী রুমে দেখে অন্য বুদ্ধি চাপে। সেই অন্য বুদ্ধির জন্যই সেদিনের ঘটনা আবার রিপিট করতে চাইলাম। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, আমিও পুনরাবৃত্তি করে কারোর বিভৎস দিনটা আবার দেখতে চাইলাম।
কথাটুকু চলতে চলতেই ওর পিঠের চুলগুলো সন্তর্পণে সরিয়ে ফেলল মাহতিম। আবারও সেই তরুণের ঘটনার মতো ওর পিঠের উপর 5 আঙ্গুল রাখল সে। বাইরে বাতাসের প্রবলধ্বনি পৈশাচিকভাবে শোনা যাচ্ছে। মেঘের গর্জন বৃদ্ধি পেয়ে বজ্রকণ্ঠের সুর ধরেছে এখন। প্রকৃতির সেই নিবিড় খেলায় মেহনুর আবারও বিশ্রী দিনটার কথা দুচোখের পাতায় কল্পনা করতে লাগল। তরুণের একপেশে জঘন্য হাসি, লাইটার নিয়ে অন অফ করা, জবরদস্তি করে পিঠের কাছে ব্লাউজের হুক খোলার চেষ্টা, নানা জায়গায় বিশ্রীভাবে চোখ বুলিয়ে দেখা, সব একে একে ওর বদ্ধ চোখের অন্ধকার পটে জলজ্যান্তভাবে ভেসে উঠল। মাহতিম আজও সেই পিঠের উপর একইভাবে হাত রাখল, কিন্তু সেই হাত রাখল পরম আবেশে আলতো ছোঁয়ায়। প্রশস্ত বিশাল পেশিময় বুকটার মধ্যে উষ্ণতা দিয়ে আঁকড়ে ধরার জন্য শুধু একটুখানি দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বের মাঝে বিশাল বড় বেড়িবাঁধ ছিল, যেটার নাম হলো অধিকার। আজ মাহতিমের কাছে সেই অধিকার নেই, কোনো বাঁধ অতিক্রমের জোর নেই। মাহতিম নিজেকে চূড়ান্ত সীমায় নিয়ন্ত্রণ রেখে আবারও মেহনুরের বদ্ধ চোখের দিকে তাকিয়ে বলল, ওই অন্ধকার গোয়ালঘরটায় কেউ বাজে স্পর্শ পেয়ে হাউমাউ করে কেঁদেছিল, ছাড় পাওয়ার জন্য চেষ্টা করেছিল প্রচুর, ছুটাছুটি করাও বাদ দেয়নি একদম। কিন্তু আফসোস, কেউ যে তাকে উদ্ধার করতে আসেনি। শেষ মুহূর্তে যদি ছাড় পাওয়ার উছিলা না পেত, তাহলে সে কি এখনো সুস্থ থাকত? মাহতিম কথাটা শেষ করতেই মৃদু আভায় অবজ্ঞাপূর্ণে হেসে দিল। নিয়তির খেলায় অঘটন ঘটতে কত মিনিট লাগত? কিন্তু দুঃখটার কথা চিন্তা করে ছোট্ট মানুষটার বদ্ধ চোখ দুটো থেকে হঠাৎ গাল ছাপিয়ে পানি পড়তে লাগল। বাইরের বড় বড় বৃষ্টিফোঁটার মতোই তার অশ্রুফোঁটাগুলো একে একে ঝরে পড়ছিল। মাহতিম ওর দিকে দৃষ্টি নিবন্ধ রেখে গাঢ় করে নিঃশ্বাস টেনে নিল। পিঠ থেকে হাত সরিয়ে ওর ছোট্ট কোমল মুখটা দুহাতের তালুতে নিজের মুখের দিকে উঁচু করে ধরল। নিচু কণ্ঠে আবার বলে উঠল, মেহনুর আফরিন, তোমার কান্না দেখার জন্য যে ব্যক্তি বাইরে দাঁড়িয়ে সেদিন কুকর্ম করেছিল, আজ তাকে ভেতরে ঢুকিয়ে কান্নার একছত্র মূল্য বুঝিয়ে দিয়েছি। দুহাতের তালুতে আবদ্ধ মেহনুরের মুখটা চাপা কান্নার জন্য লাল হয়ে উঠল। নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে মাহতিমের দুতালুর মাঝেই অনেকক্ষণ কাঁদল ছোট্ট মানুষটা। অশ্রুমাখা মুখটা দেখে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল মাহতিম। চোখ দুটোর উপর ঠোঁট বসিয়ে সকল কষ্ট দূর করার জন্য বেকুল হৃদয়টা খানখান করছিল যেন। আজ ওই মুখটা চুপচাপ দেখা ছাড়া আর কোনো অধিকার নেই, একদম নেই। ন্যূনতম অধিকারও নেই। মেহনুর কিছুটা শান্ত হলে ফুপানো ভঙ্গিতে চোখের পাতা খুলে ফেলল। লাল হয়ে আসা অশ্রুপূর্ণ দৃষ্টি দিয়ে মাহতিমের দিকে চোখ রাখল। ওই নাশঘাতক দৃষ্টির দিকে তাকানো সম্ভব না, ওই চওড়া ফোলা বুকের কাছে দাঁড়ানো সম্ভব না, আর শান্ত ভঙ্গিত্রী দাঁড়ালেই কিছু একটা ঘটার প্রবণতা প্রবল। মেহনুর দ্রুত নিজের কান্না থামিয়ে দুগাল থেকে মাহতিমের হাত সরিয়ে দিল। মাহতিমের দৃষ্টি অগ্রাহ্য করে দরজাটার নব পেয়ে সেটা দ্রুত মোচড়ে বাইরে চলে গেল। মাহতিম অপলক চাহনিতে রাতের বাদলধারায় মেহনুরের বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়াটা দেখতে লাগল। আজ আবারও সেই ছোট্ট বালিকা অগ্রাহ্য করে পালিয়ে ছুটল। খুব কাছে এসে হাতছানি দহন ঘটিয়ে আবার শান্তভাবে পালিয়ে যাচ্ছে। গতরাতে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য রেসর্টের এলাকাটা কর্দমাক্ত অবস্থা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পানি জমে গর্তমতো হয়ে আছে। গাছের নিচগুলা স্যাঁতস্যাঁতে হয়ে পিচ্ছিল হয়ে গেছে। সকালের সোনালি আলোয় সবকিছু প্রাণবন্ত হয়ে উঠেছে। ফুলের উপর শিশির জমা পানিগুলো সূর্যের আলো পেয়ে ঝলমল করছে। মেহনুর খুব সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নেয়। শাড়ি বাঁচিয়ে খুব সাবধানে রুমে ফিরে আসে। এলোমেলো চুলগুলো না আছড়ে শান্তমনে কটেজ থেকে বেরিয়ে আসে। কটেজ থেকে একটু দূরে ঠিক ডানদিকটায় বসার মতো আরেকটা কটেজ আছে, তবে কটেজ না বলে আড্ডাখানা বললে চলে। সিনেমায় যেমন দেখায় বিলাসী মানুষগুলো সকাল বিকাল শান্ত সময়টায় চায়ের পসরা নিয়ে আড্ডা দেয়, ঠিক তেমনই একটা আড্ডার জায়গা সেখানে সুন্দর করে সাজানো হয়েছে।
বড় বড় দুটো গোলটেবিল দিয়ে আড্ডাখানার অর্ধেকটা সাজানো হয়েছে, বাকি অর্ধেকটা বাগানের সিনসিনারি দেখার জন্য ডিভানের মতো সিস্টেম করেছে। মেহনুর হাঁটতে হাঁটতে সেই কটেজটার দিকে চলে গেল। দুটো নিচু সিঁড়ি অতিক্রম করে ভেতরে পা রাখল। আড্ডাখানার কটেজটা একদম খোলামেলা, চর্তুদিকেই দেয়াল ছাড়া, কিন্তু একটার পর একটা বিশাল বড় খাম্বা একটু দূরত্ব রেখে রেখে করা হয়েছে। মেহনুর হাতে করে যেই বইটা এনেছিল সেটা এমন সুন্দর জায়গায় পড়ার জন্য উত্তম। সোজা ডিভানের সাইডটায় চলে গিয়ে সেখানে বই খুলে বসল। সামনে তাকাতেই বেশ চমৎকার একটা বাগান, সেখানে রংবেরঙের ফুল ফুটে আছে, ফুলগুলোর মিষ্টি পবিত্র সুবাসে চারপাশটা মৌ মৌ করছে। মেহনুর ডিভানে পিঠ হেলিয়ে পাদুটো বাদিকে একত্র রেখে বইয়ের দিকে মন দিল। কখন যে বইয়ের শব্দমালায় ডুবে গেল সেই সূক্ষ্ম হুঁশও ওর হল না। সবাই একে একে ঘুম থেকে উঠে নিজেদের হাত মুখ ধোয়ার কাজ সেরে ফেলল। সকালের নাস্তার জন্য অপেক্ষা করতেই ম্যানেজার জানালো দূরের কটেজটায় খাবার এসে যাবে। সবাই সেদিকটায় যাওয়ার জন্য পা বাড়িয়ে দেখে ডিভানের দিকটায় একাকীভাবে মেহনুর বসে আছে। তৌফা মেহনুরের অবস্থা দেখে সবার দিকে ইশারা করে দিল। সবাই ওর ইশারা দেখে মেহনুরের উপস্থিতি পেয়ে চুপচাপ গোলটেবিলে চলে গেল। শানাজ নিজের রুমে চুলসজ্জা করছে, সাবা নিজের শাড়ি ঠিকঠাক করে মুখে হালকা প্রসাধন লাগাচ্ছে। অন্যদিকে সুরাইয়া গোমর মুখে দুপুরের জন্য শাড়ি সিলেক্ট করছে। মাহতিম সদ্য ব্যায়াম শেষে জগিং করতে করতে রেসর্টের গেটটা দিয়ে ঢুকল। পরনে কালো রঙের এক্সারসাইজ ট্রাউজার, গায়ে গুচি ব্র্যান্ডের মেরুন টি শার্ট, পায়ে কালো কালার স্নিকার পরা ওর, যার সোলটা মূলত সাদা এবং জুতার ফিতাগুলো ডোরাকাটা ছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রোদের কিরণে চিকচিক করছে, চুলগুলো ঘামে ভিজে কপালের সাথেই লেপ্টে আছে, পাতলা সুন্দর ঠোঁট দুটো জগিংয়ের জন্য হালকা নিঃশ্বাস ছাড়ছে। গেটের কাছ থেকে কটেজের জন্য বামদিকে পা চালাবে অমনেই দূরের সেই কটেজটার দিকে চোখ পড়ে। মাহতিম কিছু খেয়াল করলেও সেদিকে ঠিক করে তাকায় না, সোজা নিজের কটেজের দিকে চলে যায়। নাস্তার জন্য সবকিছু রেডি হয়ে গেলে মাহদির তাড়নায় সেই কটেজটার টেবিলে এসে পড়ে। সিয়ামের বাপাশে খালি চেয়ার পেয়ে চেয়ারটায় তখন টেনে বসে। পুরো টেবিল জুড়ে নানা পদের ভর্তা সাজানো, একপাশে সালাদের বোল রাখা, খিচুড়ির বিশাল হাঁড়িটা তখন দুটো ওয়েটার মিলে ধরে আছে। আরেকজন ওয়েটার সবার কাছে গিয়ে প্লেটে প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছে। গোলটেবিলের বাপাশে ছেলেরা বসেছে, ডান পাশটা নিয়ে মেয়েরা বসেছে। শানাজ এসে চেয়ার টেনে বসতেই মেহনুরের জন্য ডাক পাঠিয়ে টেবিলে আসতে বলে। মেহনুর বইটা বন্ধ করে ওদের টেবিলের দিকে চলে আসে। সবাই যখন খাবারের বিভিন্ন পসরা নিয়ে মেতেছে উঠবে, তখন মেহনুর নীতির পাশে চেয়ার খালি পেয়ে সেটা টেনে চুপচাপ বসে। প্লেটের উপর খিচুড়ির পরিমাণ দেখে মেহনুর ইতস্তত করতে থাকে। ধোয়া উঠা খিচুড়ির উপর আঙ্গুল দিয়ে নাড়তে থাকলে নীতি বিষয়টা লক্ষ্য করে বলে, মেহনুর কোনো সমস্যা? তুমি খাচ্ছ না যে? খিচুড়ি কি বেশি গরম? নীতির প্রশ্ন শুনে এতক্ষণ পর শানাজ মেহনুরের প্লেটের দিকে নজর দিল। ওর প্লেটের দিকে তাকাতেই শানাজ নীতির উদ্দেশ্যে হাসি দিয়ে বলল, ও তো এত খিচুড়ি খেতে পারবে না, ওর প্লেট থেকে কিছু কমাও। শানাজের হাসিসুলভ কথায় সবাই হাসি না দিয়ে উল্টো চোখ বড় করে বিস্ময়াভূত হল। মাহতিম একবারের জন্য মেহনুরের দিকে না তাকালেও এবার ঠিকই ওর দিকে দৃষ্টি রেখে দেখল। প্লেটে যেটুকু খিচুড়ি দেওয়া হয়েছে সেটা একদম মাহদির প্লেটের সমপরিমাণ। যেখানে মাহদি একদম গোগ্রাসে ভর্তা মাখিয়ে খাওয়া শুরু করেছে, সেখানে নাকি মেহনুরের উল্টো খিচুড়ি কমাতে হবে। নীতির সাহায্য নিয়ে শানাজ মেহনুরের প্লেটটা থেকে আধা পরিমাণ কমিয়ে ফেলল। বাকি আধা পরিমাণ দিয়ে মেহনুর ধীরে সুস্থে খাওয়া শুরু করল। মাহতিম ওর সম্পূর্ণ অবস্থা দেখে নিজের খাওয়াটা ঠিকমতো করতে পারছিল না। এদিকে কানের কাছে চোরের মতো সিয়াম বলে উঠল, মামা, তোমার মুরগির তো হেব্বি ফিড দিতে হইব, তাড়াতাড়ি একটু বুকে টানো, এইভাবে চললে তো তোমারে সামলাইতে পারবো না। মাহতিম প্লেটের দিকে তাকিয়ে খিচুড়ি মাখানো অবস্থায় ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল।
এরপর সিয়ামের উদ্দেশ্যে নিচু গলায় শক্ত কণ্ঠে বলল, খিচুড়ি খাচ্ছিস, সেটার দিকে নজর দে। আশেপাশে কি হচ্ছে সেটার জরিপ এনে আমার কানে ঠুকে দিবি না। সিয়াম এই কথা শুনে মুখ ভর্তি খিচুড়ির লোকমা নিয়ে ফিসফিস নাক দিয়ে শব্দ করে হাসতে লাগল। সিয়ামের নাকে টাইপ হাসি দেখে চোয়াল নাড়াতে নাড়াতে ফারিন বলে উঠল, তুমি নাক দিয়ে ভটভটি গাড়ির মতো শব্দ করছো কেন? ফারিনের ইজ্জত মার্কা কথা শুনে সিয়াম সাথে সাথে মুখটা কুঁচকে নিল। তাড়াতাড়ি মুখের খিচুড়ি গিলে ফারিনের জন্য কিছু বলবে, তার আগেই সৌভিক গলা নামিয়ে মাহতিমের জন্য সবার অগোচরে বলল, মেহনুরের খাওয়ার অবস্থা দেখ বন্ধু, ও তো কিছুই খায় না। ওর চেয়ে আমাদের মাহদি আলহামদুলিল্লাহ ভালোই খায়। ওর দিকে খেয়াল রাখো মাহতিম, মেয়ে মানুষের এত কম খাওয়া ঠিক না। ব্যাপারটা নিয়ে মাহতিম নিজের মনে চিন্তা করছিল, হঠাৎই সৌভিকের কথায় ভ্রু কুঁচকে কাটকাট সুরে প্রশ্ন করল, আমি খেয়াল রাখব মানে? ও আমার কে হয় যে খেয়াল রাখতে যাব? মাহতিমের ভ্রু কুঁচকানো অবস্থা দেখে সৌভিক একপেশে হাসি দিল। কোনো উত্তর না দিয়ে খাবারের জন্য তীব্র মনোযোগ দিল মাহতিম, আর কিছুই বলল না। সবাই নিজেদের খাওয়া শেষ করে আজকে কি কি ফুর্তি করা যাবে সেটা নিয়ে শলা-পরামর্শ শুরু করল। মেহনুর একা একা আবারও ডিভানে বসে উপন্যাসের বই খুলল। খাওয়ার সময় চুলগুলো খোপা করেছিল, সে চুলগুলো মেলে দিয়ে পা দুটো আগের মতো উঠিয়ে নিল। এদিকে কটেজের বাইরে চেয়ার টেনে ছেলে মেয়ে সবাই মিলে বহু বিষয়ে আলোচনা করছে। কালকের ক্লান্তিটা একধো রয়ে গেছে বিধায় আজও সবাই রেস্ট নিচ্ছে। তবে সবাই মিলে মুভি দেখে আজকের দিনটা রিসোর্টে কাটিয়ে কাল দুপুরে নদীতে নেমে গোসল করবে। বিকেলের দিকে নদী তীরে বসে ছোটখাটো খাবারের আয়োজন করা হবে। নদীতে গোসলের ব্যাপারে সবাই হইচই সমাগম করে প্রফুল্ল হলেও শাহনাজ প্রথম দফায় দ্বিমত পোষণ করল। কিন্তু সকলের চাপাচাপি এবং সাবার জুড়াজুড়িতে বহু বছর পর নদীতে নামার জন্য রাজি হল। মাহতিম সবার কথায় চুপ করে শুনে যাচ্ছে। নিজ থেকে কোনো বাড়তি কথা এখন পর্যন্ত বলেনি। হাতে কোকাকোলার ক্যান নিয়ে সবার ব্যস্ত আলোচনার মধ্য থেকে চোখ দুটো মেহনুরের দিকে রাখল। সেদিকে দৃষ্টি রেখে ডান হাতের লাল ক্যানটা ঠোঁটের কাছে ছোঁয়াল। ছোট্ট এক চুমুক দিয়ে ডিভানে বসা মেহনুরের দিকে তাকিয়ে রইল। কাল রাতে এই মেয়েটা কেমন করে রুমে এসে পড়ল সেটাই এখন চিন্তা করছে মাহতিম। শুধুমাত্র চাচাতো বোনের জন্য চিন্তা করে ওর রুমে কথা শোনাতে এসেছিল, এটা ভাবলেই ওর ভীষণ হাসি পায়। সেই হাসির জন্যই ঠোঁটের কোণে হাসি ঠেলে আবারও ক্যানে চুমুক দিল মাহতিম। কিন্তু হুট করে কোত্থেকে মাহদির এসে দাঁড়ালো। সে এসেই মাহতিমের হাত থেকে ক্যান কেড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, তোমার ফোন কোথায় ভাইয়া? ফোন দাও। তুমি ইচ্ছে করে ফোন লুকিয়ে রেখেছ। আমি তোমার বালিশের নিচে ফোন পাইনি। মাহতিম ওর আচরণ দেখে প্রথমেই খুব বিরক্ত হয়ে গেল। হুট করে মুখের ক্যানটা কেড়ে আবার বড় গলায় মোবাইলের জন্য চাচ্ছে। মাহতিম একদফা তুড়ি বাজিয়ে শক্ত গলায় তর্জনী তাক করে বলল, ক্যান ফেরত দে। আর তুই কিসের মোবাইল চাচ্ছিস? ফোনের ব্যালেন্স দুদিনের মধ্যে কত গিলেছিস ধ্যান আছে? তোর কি বয়স হয়েছে মোবাইল ধরার? একটা চর মেরে দাঁত ফেলে দিব ফাজিল। মাহদি ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে ধীরগতিতে পা পিছিয়ে কটেজের দিকে যেতে লাগল। মাহতিম বারবার বলল ক্যান ফেরত দিয়ে যেতে, কিন্তু মাহদি সেটা দিল না। মাহতিমের কথাও একদম শুনল না। মাহদি সোজা পা ঘুরিয়ে কটেজে ঢুকে মেহনুরের দিকে ছুটে গেল। মেহনুরের পাশে ধপ করে বসলে মেহনুর চমকে গিয়ে বই বন্ধ করে দিল। মাহদির দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকাতেই ফিক করে হেসে দিয়ে ওর টুকটুকে গাল দুটো ধরে বলল, আজকে তোমার কি করার প্ল্যান আছে বলো তো? কিভাবে আজকের দিনটা কাটানোর ইচ্ছা আছে? মাহদি বেশ ভাব দেখিয়ে ডান হাত দিয়ে চুলের ব্যাকব্রাশ করল। একদম মাহতিমের মতো স্টাইলটা কপি করে ঢং দেখিয়ে বলল, ওহে সুন্দরী, চলো আমরা পুকুর পাড়ে গিয়ে বসি। আজ যে সবাই মিলে নদীতে গোসল করব জানো? জানো না? চলো চলো আমার হাতটা ধরো,
তোমাকে নিয়ে সুন্দর রাজ্যটা ঘুরে ঘুরে দেখে আসি। মাহদির এমন ঢকের কথা শুনে মেহনুর খিলখিল করে হেসে দিল। ঠোঁট চওড়া করে সাদা উজ্জ্বল দাঁতগুলো উকি দিয়ে ওর হাসির জৌলুস যেন বাড়িয়ে দিচ্ছিল। মাহতিম এতক্ষণ আলোচনার দিকে মন দিলও হঠাৎ বাকান দিয়ে সুরেলা হাসির শব্দ শুনে খানিকটা চমকে গিয়ে তাকাল। যে দৃশ্যটা চোখের সামনে সে দেখতে পেল, একটুও প্রস্তুত ছিল না সেটা দেখার জন্য। মাহতিম অপলক দৃষ্টিতে মেহনুরের হাসির দিকে তাকিয়ে রইল, ড্যাবে তাকিয়ে রইল। এদিকে বুকের যন্ত্রটা ওর হাসির শব্দ শুনে ধুপধুপ করছিল। মেহনুর ছোট্ট মাহদির গাল দুটো ধরে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল, চুলগুলোতে নরমচিকন আঙ্গুল দিয়ে এলোমেলো করে হাসি দিয়েই থাকল। কিন্তু মাহদির সঙ্গে আর পুকুরঘাট দেখতে গেল না। মাহদি এ নিয়ে মন একটু খারাপ করলেও পরক্ষণে উদাস অবস্থা কাটিয়ে ফেলল। মেহনুরের পাশে সেই লাল ক্যানটা ওভাবেই রেখে মনের ভুলে চলে গেল। মাহতিম দূর থেকে সব দেখলেও হঠাৎ সাবার ডাকে সাড়া দিতেই মুখ ঘুরিয়ে ফেলল। এদিকে মেহনুর গলা ভেজানোর ইচ্ছায় যখন বই বন্ধ করে এদিক ওদিক তাকাতে লাগল, তখনই তার পাশে একটা লাল ক্যান দেখতে পেল। মাহদি যে ভুলবশত ক্যান রেখে গেছে সেটা ভালোভাবে বুঝতে পারল। মাহতিম সাবার কথাটা মন দিয়ে শুনে নিজের অভিমত প্রকাশ করে আবারও মেহনুরের দিকে তাকানোর জন্য দৃষ্টি রাখল। কিন্তু চোখের কোটর স্থির হয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে ধাপে ধাপে পৌঁছাতে লাগল যেন। অজান্তেই ঠোঁট ফাঁক করতে করতে চোয়াল ঝুলিয়ে তাকিয়ে রইল। ক্যানের যেই জায়গাটায় মাহতিম ঠোঁট লাগিয়ে চুমুক দিয়েছিল, সেই জায়গায় ঠোঁট বসিয়ে একটু একটু করে কোক খাচ্ছে মেহনুর। ডান হাতে ক্যানটা 5 আঙ্গুলে ধরে বাম হাতে বইটা নিয়ে নিবিড়ভাবে পড়ছিল। মেহনুরের অজ্ঞাতসারে দূরের একটা চেয়ারে বসা মাহতিম অদ্ভুত প্রাপ্তিতে হাসছিল। সেই মনোরম প্রাপ্তিমূলক হাসিটা দেখলে মেহনুর লজ্জায় লাল টুম্পা হয়ে যেত। দুপুরের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কাঙ্ক্ষিত সময়টা চলে এলো। সবাই নিজেদের পোশাক আশাক বিছানায় রেডি রেখে মাঠে জড়ো হল। শানাজ এবার জোরজবরদস্তি করে সুরাইয়াকে ডেকে আনল। সুরাইয়া এসেই দেমাগ দেখিয়ে বলল, আমি তোমাদের সাথে ফান করতে আসিনি। আমাকে দুটো ছবি তুলে দিবে তাতেই হবে। আমি একা একাই নদীতে গোসল করতে পারব। ওর কথার ধরনটা কেউ পছন্দ না করলেও কেউ সেটা মুখের আভাসে একটুও প্রকাশ করল না। সবাই হাসি মুখে নদীতে গোসল করার আনন্দ উদযাপন করতে সেদিকে দল বেঁধে ছুটল। তোফরা এক দৌড় মেরে আগেই নদী তীরে চলে গেল। তারপর চলল শানাজদের দল, শানাজদের পেছনে নীতিদের দল এবং সবশেষে ঢিলামির মতো পেছনে পড়ে গেল মেহনুর। মেঠোপথটা ঘাস দ্বারা আবৃত, ডানে সারি সারি বটগাছ সাজানো। বাম পাশে একটা পুকুর শেষ হয়ে আরেকটা পুকুর শুরু হচ্ছে। সূর্যিমামা মাথার উপর দারুণ উত্তাপে ফেটে পড়ছে। সবাই দ্রুত পা চালিয়ে নদী তীরে চলে গেলেও মেহনুর চারপাশে প্রকৃতি দেখতে দেখতে ধীরভাবে এগুতে লাগল। গাছের পাতাগুলো কালরাতের বৃষ্টির জন্য সতেজ লাগছে, রাস্তাগুলো মাটির সোদা গন্ধে আরও প্রাণচাঞ্চল্যে ঘ্রাণ ছড়াচ্ছে। এদিকে শার্ট পরুয়া লম্বাটে মানুষটা পেছন পেছন হেঁটে আসছে, সেদিকে খেয়াল নেই ওর। মেহনুরের থেকে প্রায় 7-8 হাত দূরে তখন মাহতিম হেঁটে আসছিল। সাদা শাড়িটা দেহের সাথে মিলেমিশে আছে। সেই শাড়ির গোলাপি মোটা পাড়টা গোলাপের মতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। চুলগুলো সম্পূর্ণ বাদিকে টেনে সামনে এনে রেখেছে। গোলাপি ব্লাউজটা যেন ফর্সাটে পিঠটা একদম আবৃত করে দিয়েছে। কোমরের দিকটাও জবুথবু করে ঢেকে রেখেছে। মাহতিম হাঁটতে হাঁটতে পায়ের গতি একটু বাড়িয়ে মেহনুরের ডান পাশে চলে আসল। মেহনুর হঠাৎ ডানদিকে কারোর উপস্থিতি পেয়ে তৎক্ষণাৎ চোখ তুলে মাহতিমকে দেখতে পেল। কিন্তু মুখে কিছু না বলে আবার চোখ নামিয়ে মাটির দিকে দৃষ্টি ফেলে হাঁটতে লাগল। মাহতিম কথা বলার ইচ্ছাটাকে চেপে না রেখে হালকা একটু কেশে নরম গলায় বলল, তোমরা কখন থেকে শাড়ি পরা ধরো? আমার মানে হলো, ঠিক কোনো বয়সটা থেকে শাড়ির জন্য প্রেশার আসে? মেহনুর প্রশ্নটা শুনে ঢোক গিলে নিল, কিন্তু দৃষ্টি তুলে তাকাল না। নতমুখে ঠান্ডা সুরে শান্ত ভঙ্গিতে বলল, বয়স 10 হলেই শাড়ি পরতে হয়, কিন্তু কেউ চাইলে আরও ছোট থেকে অভ্যাস করতে পারে।
মাহতিম এমন উত্তর শুনে মনের ভেতর খচখচ করা প্রশ্ন ছুড়ে দিল, তুমি কবে থেকে অভ্যাস করেছ তাহলে? মেহনুর এবার নির্দ্বিধায় ভঙ্গিতে উত্তর দেয়, 9-এর মাঝামাঝিতে। উত্তর শুনে কালো প্যান্টের পকেটে দুহাত পুরে দিল মাহতিম। শব্দ করে নিঃশ্বাস ছেড়ে আরও একটা প্রশ্ন করে বসল, তোমাদের এখানে তাহলে মেয়েদের বিয়ের বয়স কত? বাল্যবিবাহের প্রথা আছে নাকি? মেহনুর প্রথম দুটো প্রশ্ন সহজভাবে দিল, এই প্রশ্ন শুনে মনের ভেতর মারাত্মক একটা কামড় দিল। একসঙ্গে থেমে থেমে দুটো ঢোক গিলে হাত দুটো মুচলেকা করতেই বলল, আছে। মাহতিম আবারও তার একপেশে ভঙ্গির তীক্ষ্ণ হাসিটা দিল। এরপর কিছু সময় চুপ থেকে মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে তাকালো। মেহনুর যে প্রচণ্ড উৎকণ্ঠায় কাচুমাচু করছে সে ওর মুখ না দেখেও বলা দেওয়া যাচ্ছে। ওকে আরও বিপাকে ফেলতে মাহতিম ইচ্ছে করেই বলল, আমার মা তো ছোট বয়সী বউয়ের জন্য ডেসপারেট হয়ে গেছে, ভাবছে এখান থেকেই বউ বানিয়ে নিয়ে যাবে। কিন্তু বুঝছো মেহনুর আফরিন, আমার ছোট বয়সী বউ নিয়ে সংসার করার রুচি নেই। এজন্যই মা পিছিয়ে আছে, না হলে মা সম্ভবত তোমার বড়জন সাবাকে তুলে নিয়ে যেত। মাহতিম কথাটা শেষ করতেই মেহনুরের দিকে তাকালো, কিন্তু মেহনুর সেই চোখনোত করে রেখেছে, সেই চোখ ভুলেও উপরের দিকে উঠল না। মাহতিম ওর মনের অবস্থা বুঝার জন্য একটুও চেষ্টা করল না। কালকে যে 3 দিনের শেষ দিনটা রাত পোহালেই এসে যাবে, তখন সবকিছু খোলাখুলি ওকে বুঝিয়ে বলবে। আর কালকেই হবে সমস্ত ঘটনার শেষ দিন। এরপর হয়তো এখান থেকে প্রস্ফুটিত ফুলটি নিজের বক্ষস্থলে আগলে রেখে আদরে আদরে সঙ্গে নিয়ে যাবে, নয়তো ক্লেশযুক্ত মনে ভীষণ কঠোর হয়ে আজকের এই দিনগুলো হামেশার জন্য মুছে ফেলবে। মাহতিম আনসারি সবই পারবে, শুধু কারোর মনের অধিকার জোরপূর্বক নিজের করে বেঁধে রাখতে পারবে না। দুজন হাঁটতে হাঁটতে নদী তীরে এসে সবার সাথে যুক্ত হল। মেহনুর সানাজদের সাথে মিলিত হয়ে নদীর অবগাহনে বহু বছর পর গা ভিজাল। ছেলেরা সাঁতারের রেস লাগিয়ে বেশ দূরে চলে গেল। মেয়েরা কোমর পর্যন্ত পানিতে নেমে আনন্দ করতে লাগল। কিন্তু মেহনুর নিজের চিন্তায় বিভোর হয়ে বারবার মুঠো ভর্তি পানি তুলে সেই পানির দিকে তাকিয়ে রইল। উদাস হয়ে যাওয়া মনটা আরো নিকষ কালো অন্ধকারের মতো ঘুটঘুটে ঠেকতে লাগল। সবাই নদীতে গোসল সেরে রেসোর্টমুখী হলে মেহনুর কেন জানি সবাইকে ফেলে আগে আগে চলে গেল। মাহদির বাদরামির জন্য মেহনুরের দিকে খেয়াল রাখতে না পারলেও রেসোর্টে পৌঁছে দেখল মেহনুর ভেজা শরীরে আঁচলটা দিয়ে গা ঢেকে কটেজের সিঁড়িতে বসে আছে। সাবাসানাজ সুরাইয়া ওকে কি হয়েছে প্রশ্ন করলে মেহনুর জানায় বাড়ির কথা মনে পড়ছে, তাই দ্রুত এখান থেকে চলে যেতে চায়। সানাজ ওর মাথায় হাত বুঝিয়ে দিল। সাবা ওকে সুন্দর করে বুঝিয়ে বলল, আর মাত্র কালকে দিনটাই আছে, তারপর সবাই এখান থেকে চলে যাচ্ছে। 3 বোন একসাথে ভেজা কাপড়ে কটেজে ঢুকলে সবাই নিজ নিজ রুমে চলে যায়। সানাজরা কটেজে ঢুকে গেলেও মেহনুর পা থামিয়ে এক পলকের জন্য পিছু ফিরে তাকালো। মাহতিমের আধ ভেজানো দরজার দিকে তাকিয়ে ছোট বন্ধ করে দৃষ্টি নামিয়ে রুমের দিকে চলে গেল। কাল সবকিছুর শেষ দিন। চলবে ইনশাআল্লাহ।